চলো তাহলে শুরু করা যাক আস্তে আস্তে। তো দেখো, আমরা ভেরিয়েশন প্রিন্সিপাল ক্লাস নিচ্ছি না, লিখে দিই তাহলে এখানে ভেরিয়েশন প্রিন্সিপাল। সেভেন বললি না এইট বললি? সেভেন। আর ডেট হচ্ছে আজকে তোর 4 তারিখ, তাই না? 4 তারিখ। হুম, আচ্ছা দেখো, আচ্ছা আমরা কি পড়ছিলাম সেটাকে প্রথমে একটুখানি বুঝে নেওয়া যায়। আমরা যেটা পড়ছি সেটা বেসিক্যালি হচ্ছে তোমার আহ, মানে ভেরিয়েশন প্রিন্সিপালটা পড়া হচ্ছে। হ্যাঁ, এটা এত অসুবিধা হচ্ছে না। তুলছে এত অসুবিধা হচ্ছে। যাক। আচ্ছা, এমনিতে যেটা পড়া চলছে সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং নিয়ে আমরা এখন আলোচনা করছি আর কি। তাহলে কোভ্যালেন্ট বন্ডিং এ যেটা দিয়ে আমরা শুরু করেছি সেটা হচ্ছে এরকম। আর কোভ্যালেন্ট বন্ডিং এ আমরা আগের দিনে মূলত যেটা আলোচনা করেছি হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অ্যাটমিক অরবিটাল অর মলিকুলার অরবিটাল থিওরি ফর H2 প্লাস। এইটা হচ্ছে আমরা মূলত আগের দিনে আলোচনাগুলো করছিলাম আর কি। তার আগের ব্যাকগ্রাউন্ডগুলো কি কি আলোচনা করেছি সেগুলো আর কিছু বলছি না। আমরা লাস্ট ক্লাসে এই লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল অর মলিকুলার অরবিটাল থিওরি ফর H2 প্লাস সিস্টেম আর কি সেইটা নিয়ে আলোচনা করা হয়েছিল। তার হ্যামিল্টনিয়ানটাকে লেখা হয়েছিল। হ্যামিল্টনিয়ান থেকে লেখার পরে এবারে সেইখান থেকে আস্তে 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 কেমন করে তুমি অ্যাটমিক অরবিটালের লিনিয়ার কম্বিনেশন নিয়ে লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে তুমি দিনের শেষে হচ্ছে যে তোমার যে সকল এমোগুলো, সেই এমো দুটো কেমন করে পেলে সেটা তুমি দেখেছো। আর সেইখান থেকে যে দুটো স্টেটের যে করসপন্ডিং এনার্জিগুলো সেইটাকে নিয়ে জাস্ট আমাদের আলোচনাগুলো হয়েছে। তারপর আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে এরকম যে তুমি এই পার্টিকুলার কেসে তোমার স্টার্টিং পয়েন্ট ছিল যে তুমি জাস্ট যে আম, আহ, মানে এমোটাকে লিখবে আর কি, সাইটা সাপিক্সে এমোটা লিখতে পারতাম, কিন্তু ঠিক আছে মানে লিখলেও যা না লিখলেও তাই, সেটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটাকে লেখার সময় আমি স্টার্টিং পয়েন্টটা সেটা হচ্ছে কি তুমি যে ট্রায়াল ফাংশন যেটা চুজ করছো আর কি সেটা হচ্ছে তোমার সিএ সাই এ প্লাস সিবি সাই বি এরকম একটা জায়গা থেকে স্টার্ট করা হয়েছে। মানে H2 প্লাস সিস্টেমের ক্ষেত্রে এটা ছিল যে তোমার দুটো নিউক্লিয়াস, এটাকে এ নাম দেওয়া হচ্ছে, এটাকে বি নাম দেওয়া হচ্ছে। আর ধরে নাও একটা ইলেকট্রন আছে। হ্যাঁ, এটা যে ইলেকট্রনটা, আর এদের মধ্যে একটা দূরত্ব আছে, এদের মধ্যে একটা দূরত্ব আছে, আর এদের মধ্যে একটা তোমার দূরত্ব আছে। তোমাকে এই দূরত্বগুলো মনে হয় এইটাকে নাম দিয়েছিলাম আর এ এরকম নাম দিয়েছিলাম, এটাকে আর বি এরকম নাম দিয়েছিলাম, এটা হচ্ছে আর এ বি, সেটাকে আমি আর দিয়ে এক্সপ্রেস করছি। ঠিক আছে? তাহলে এবারে জাস্ট এই যে হাইড্রোজেন অ্যাটমটা আছে, মানে মানে এই যে হাইড্রোজেনের নিউক্লিয়াসটা আছে, তার করসপন্ডিং একটা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন করতে পারি, ধরো 1s অরবিটাল যেটা আর কি এইটা। তাহলে এর সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ ফাংশনটা হচ্ছে 1s, সেটাকে আমি সাই এ নাম দিচ্ছি। আর বি নিউক্লিয়াসটা তার কন্ট্রোলে যে ওয়েভ ফাংশনটা থাকে সেটা হচ্ছে মানে 1s অরবিটালটা থাকে আর কি। হ্যাঁ, সেটাকে আমি সাই বি নাম দিচ্ছি। এবং তাদের লিনিয়ার কম্বিনেশন হবে তোমার বেসিক্যালি হচ্ছে এই ওয়েভ ফাংশনটা এইটা। তাহলে স্টার্টিং পয়েন্ট এটা ছিল ট্রায়াল ফাংশন, মানে এটা ছিল আমার ট্রায়াল ফাংশন বা স্টার্টিং ফাংশন যাই বলো না কেন, ট্রায়াল ফাংশন।
আচ্ছা, এবারে সেই ট্রায়াল ফাংশনটা দিয়ে স্টার্ট করে তুমি লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপালটাকে কাজে লাগিয়েছিলে, তারপরে অ্যাপ্লাই করা হয়েছিল। লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপালের ডিটেলিং আমরা মানে অনেকটা সময় ধরে আলোচনা করেছি, মানে একটা ফুল লেকচার ধরে বা আরও বেশি সময় ধরে লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল, সেখান থেকে কেমন করে সেকুলার ডিটারমিনেন্টটা তৈরি হয়েছে সেই নিয়ে যা কথাবার্তা হয়েছিল। তুমি যা লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপালটা স্টেপ বাই স্টেপ পরপর করে করতে বলেছিলাম, করার পরে তুমি যেটা পেয়েছিলে যে নর্মালাইজ দুটো ওয়েভ ফাংশন তুমি পেয়ে গিয়েছিলে। নর্মালাইজ ওয়েভ ফাংশনগুলো এরকম, যে বা নর্মালাইজ এমও বলতে পারো তুমি, নর্মালাইজ মলিকুলার অরবিটালস আর কি তুমি পেয়েছিলে। সেই নর্মালাইজ মলিকুলার অরবিটালসগুলো কেমন না, একটা ছিল সিমেট্রিক উইথ রেসপেক্ট টু ইন্টারচেঞ্জ, সেটাকে সাই 1 বা সাই এস যাই বলো না কেন, সাই 1 সেটা হচ্ছে তোমার সিমেট্রিক ওয়েভ ফাংশন, কারণ এটা সিমেট্রিক্যাল উইথ রেসপেক্ট টু ইন্টারচেঞ্জ, যেটাকে নর্মালাইজেশন কনস্ট্যান্ট ছিল 1/√2 ইন্টু 1 প্লাস এস, একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট ছিল। আর তার সঙ্গে সঙ্গে যেটা ছিল হচ্ছে তোমার সাই এ প্লাস সাই বি। এটা হাইড্রোজেন মানে সাই এটাকে জাস্ট 1s অরবিটাল ফর নিউক্লিয়াস এ তুমি ভাবতে পারো, এটা হচ্ছে 1s অরবিটাল ফর নিউক্লিয়াস বি, সেরকম তুমি ভাবতে পারো। এটা প্রথম পার্ট। আর একটা ছিল সাই 2, যেটা বেসিক্যালি অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন ছিল। অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশনটা জাস্ট তোমার 1/√2 ইন্টু 1 মাইনাস এস ইন্টু সাই এ মাইনাস সাই বি। তো এই ছিল তোমার দুটো এমও। আচ্ছা, আর তার সঙ্গে বেশ কিছু কিছু এনার্জি পাওয়া গেছিল, এনার্জিটাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। মানে এই যে সাই 1, এই সাই 1-এর যে করসপন্ড, আচ্ছা এইখানে না লিখে পরে লিখি, তো সাই 1-এর যে করসপন্ডিং এনার্জিটা, এনার্জি অফ দ্য এমোস, এই সাই 1-এর করসপন্ডিং এনার্জিটাকে তুমি E1 বলো, আর সাই 2-এর করসপন্ডিং এনার্জিটাকে তুমি E2 বলো। হ্যাঁ, এই এক্সপ্রেশনগুলো একটুখানি মানে মনে রাখতে হবে সেরকম না, কিন্তু মোটামুটিভাবে কোয়ালিটিভলি কোনটা বেশি কোনটা কম এইটুকু সম্বন্ধে ধারণা থাকলেও তোমার চলবে আর কি। E1টাকে আমি জাস্ট বলেছিলাম যে হাইড্রোজেনের যে একটা পিওর হাইড্রোজেন অ্যাটম, তার 1s অরবিটালের যে এনার্জি আর কি, সেইটা তার সঙ্গে হচ্ছে 1/r একটা পার্ট থাকছে। 1/rটা বেসিক্যালি তোমার আসলে সবটাই অ্যাটমিক ইউনিটে করছি, মানে এটা বেসিক্যালি ইন্টারনিউক্লিয়ার রিপালশন যেটা আর কি, সেটা 1/r এর মধ্যে থাকছে। আর তার সঙ্গে যেটা থাকছে সেটা হচ্ছে তোমার এটা প্লাস মাইনাস হবে, মাইনাস এপসাইলন এ এ, সেটা অনেক বইয়ে জে দিয়ে এক্সপ্রেস করা থাকে। এপসাইলন এ বি, এটাকে অনেক সময় তোমার কে দিয়ে এক্সপ্রেস করা থাকে, মানে জে প্লাস কে এইভাবে লেখা থাকে। আমি এপসাইলন এ এ প্লাস এপসাইলন এ বি এইরকম ভাবে লিখছি। বাই হচ্ছে 1 প্লাস এস, এইটা একটা এনার্জি। আর একটা এনার্জি হচ্ছে ইএইচ প্লাস 1/r মাইনাস এপসাইলন এ এ মাইনাস এপসাইলন এ বি ডিভাইডেড বাই 1 মাইনাস এস। এইটা, এই হচ্ছে তোমার এনার্জিগুলো ছিল। আর এবারে এনার্জির এক্সপ্লিসিট ফর্মগুলোকে পেতে গেলে তোমার এপসাইলন এ এ, এপসাইলন এ বি আর এস এদের ভ্যালুগুলোকে জানতে হয়। মানে ইএইচটা ছিল হচ্ছে একদম পিওর যে হাইড্রোজেন অ্যাটম, ধরো সেই হাইড্রোজেন অ্যাটমের জন্য তুমি যে যদি 1s অরবিটালটাকে তুমি দিয়ে স্টার্ট করো, তাহলে 1s অরবিটালের যে ওয়েভ মানে এনার্জিটা সেটা হচ্ছে ইএইচ এর মধ্যে আছে আর কি। সেটা তোমার অ্যাটমিক ইউনিটে হচ্ছে তোমার ½ R3। এটা যেখানে দেখো, যেখানে আসলে যেটা হয় যে আমি যদি লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল এখানে ইউজ করছি বা এলসিও এই ট্রিটমেন্টটাকে করছি ফর দ্য H2+, কিন্তু H2+ এই সিস্টেমটা এখানে এক্স্যাক্টলি সলভ করা যায় ইউজিং ইলেকট্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। ইলেকট্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এক্স্যাক্টলি যখন তুমি সলভ করবে, তখন এপসাইলন এ এ, এপসাইলন এ বি বা এস ওভারল্যাপ ইন্টিগ্রাল যেটা এস, সেগুলোকে তুমি কিন্তু বের করতে পারবে। ঠিক আছে,
এবার সেই পার্টটা একটুখানি কমপ্লিকেটেড বলে আমরা ওটাকে আর এখানে আলোচনা করছি না। আমরা এপসাইলন এ এ তার ভ্যালুটা, এপসাইলন এ বি তার ভ্যালুটা এবং এসের যে ভ্যালুটা সেটাকে ওখান থেকে নিয়ে নেব। এপসাইলন এটা হয় এরকম দেখতে 1/r, এই পর্যন্ত আমি আগের দিন লিখে দিয়েছিলাম 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2r ইন্টু 1 প্লাস r, এইটা একটা পার্ট। এপসাইলন এবিটা হচ্ছে তোমার ই টু দি পাওয়ার মাইনাস r ইন্টু 1 প্লাস r, আর ওভারল্যাপ ইন্টিগ্রাল এসটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস r ইন্টু 1 প্লাস r প্লাস r স্কোয়ার বাই 3। ঠিক আছে, তাহলে যেটা মানে আগের দিন সলভ করে আমরা এই পর্যন্ত কাজ পেয়েছি যে আমি নর্মালাইজড এমওগুলোকে পেয়েছি এবং তার করসপন্ডিং এনার্জিগুলোকে পেয়েছি। এবার আমরা আজকে বলেছিলাম যে এই যে এমওগুলো এবং এনার্জিগুলো নিয়ে যে ইন্টারপ্রিটেশন যেগুলো বাকিটা কি আছে সেগুলো আমরা প্রথমে করব, করার পরে যে টাইম যখন পারমিট করবে আর কি সেই মতো করে আমরা ওই হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কিভাবে এক্সটেনশনগুলো করতে হয় সেগুলোর ক্ষেত্রে আস্তে আস্তে আমি যাব। দেখো যেটা হচ্ছে তাহলে এটা হচ্ছে বেসিক্যালি আগের দিন যেটা কভার করেছি সেটা আমি, ঠিক আছে। এটা আজকে এবার আমি যেটা এইখান থেকে যা যা জিনিসগুলো করতে হয় সেগুলো জাস্ট একটুখানি দেখতে চাইছি পরপর করে। আচ্ছা আচ্ছা, প্রথমে একটা জিনিস বলি যে এই ওয়েভ ফাংশন নিয়ে যখন তুমি কথাবার্তা বলবে, আচ্ছা ওয়েভ ফাংশন আগে এনার্জি নিয়ে আগে কথাবার্তাটা বলে নিই। এনার্জি দেখো, তুমি যদি এই যে ইওয়ানের এক্সপ্রেশনে এপসাইলন এ, এপসাইলন এ বি এবং এস তাদের এগুলোকে মানে তাদের এক্সপ্রেশনগুলোকে এখানে লিখে ফেলো আর কি, মানে এগুলোকে যদি তুমি এখানে বসিয়ে দাও, তো বসিয়ে দিলে ইওয়ানের একটা সকল একটা বেশ কমপ্লিকেটেড একটা এক্সপ্রেশন বেরোবে। ঠিক আছে, ঠিক সিমিলার সিচুয়েশন কি ইটুর ক্ষেত্রেও তাই, মানে তুমি জাস্ট এপসাইলন এ, এপসাইলন এ বি বা এস এর এক্সপ্রেসিভ ফর্মগুলো এখানে বসিয়ে দিয়ে খুব বেশি তোমার সুবিধা হবে না, মানে এটা সিম্পলিফাই খুব বেশি হয় না আর কি, হ্যাঁ, বরং ব্যাপারটা অনেক বেশি ঝামেলার হয়ে যায়। তার তুলনায় আমি কিছু অ্যাসিমটোটিক লিমিট জাস্ট বুঝে নিতে পারি। অ্যাসিমটোটিক লিমিট মানে হচ্ছে যখন তখন ইন্টারনিউক্লিয়ার সেপারেশনটা জিরোর দিকে যাচ্ছে বা ইন্টারনিউক্লিয়ার সেপারেশন হচ্ছে তোমার ইনফিনিটি হয়ে যাচ্ছে, তখন কি সিচুয়েশন হচ্ছে আর কি, সেইগুলো বরং একটুখানি দেখে নেওয়াটা দরকার আছে। কাজ করা যাক, যে একটা জিনিস একটুখানি বলে নিই এখানে, সে তোমার এই যে ই মানে যদি সাই এটা সেইটা বেসিক্যালি 1s অরবিটাল ফর দ্য এ অ্যাটম হয়, আর সাই বিটা যদি তোমার 1s অরবিটাল ফর দ্য বি অ্যাটম হয়, তাহলে এই যে সকল ইএইচটা বলছি না, ইএইচটা হচ্ছে তোমার বেসিক্যালি এই হাইড্রোজেনের যে 1s অরবিটাল তার করসপন্ডিং এনার্জি, এবং এই এনার্জিটা অ্যাটমিক ইউনিটে যদি তুমি করো তাহলে সেটা হচ্ছে -12r3, হাফ আর, ঠিক আছে। এটা মানে ওই যে -13.6 ইলেকট্রন ভোল্ট হয়, এবারে 27.2 ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1 অ্যাটমিক ইউনিট অফ এনার্জি, সেই জন্য এই যে -12r3 মানে হচ্ছে -12 AU, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা এবারে যে তুমি যদি দেখো এনার্জিটা পাওয়ার আগে, এর আগে মনে আছে কিনা দেখবে যে আমি এইচ এ আর এইচ এ বি মানে সকাল কুলাম ইন্টিগ্রাল এবং এক্সচেঞ্জ ইন্টিগ্রাল এই দুটো জাস্ট করেছিলাম। কুলাম ইন্টিগ্রালটা এরকম একটা ফর্ম ছিল, কুলাম ইন্টিগ্রালটা আমি এইচ এ দিয়ে নাম দিয়েছিলাম, হ্যাঁ, মানে তার তার ফর্মটা তোমার একটুখানি যদি তুমি এটাকে একটুখানি খুলে দেখো আর কি, মানে আগের দিনে ক্লাস নোটটাকে খুলে দেখো, আমি এরকম একটা লিখেছিলাম, দেখবে যে ইএইচ মাইনাস এপসাইলন এ এ প্লাস 1/r, এটা ছিল ইএ, এটা হ্যাঁ, মানে এইচ এ যে পার্টটা সেটা এরকম দেখতে ছিল আর কি। আর একটা হচ্ছে এইচ এ বি পার্টও ছিল, এইচ এ বি পার্টটা যদি তুমি দেখো তাহলে সেটা এরকম দেখতে, তোমার এইচ এ বি তার একটা ফর্ম ছিল, এইচ এ বিটা ছিল হচ্ছে তোমার ইএইচ ইন্টু এস মাইনাস এপসাইলন এ বি প্লাস হচ্ছে 1/r ইন্টু এস, এই হচ্ছে তোমার
এইচ এ আর এইচ এ বির ফর্মগুলো তোমার ছিল। আচ্ছা, এবারে এখানেও একটা জিনিস বলে নেওয়া ভালো যে এই যে এপসাইলন এ বা এস এদের ফর্মগুলোকে এক্সপ্রেশনগুলোকে কাজে লাগিয়ে তুমি কিন্তু এইচ এ বা এইচ এ বিকে ইন টার্মস অফ আর তুমি বের করে ফেলতে পারো। মানে এই যে যেখানে এপসাইলন এ বা এপসাইলন এ বি বা এসগুলো এইগুলো তুমি এখানে ব্যবহার করতে পারো। ব্যবহার করলে দেখবে এইটা আলটিমেটলি এটা দাঁড়িয়ে যাবে যে এপসাইলন এ এর যদি ফর্মটা তুমি বসিয়ে দাও তাহলে এটা দাঁড়াবে হচ্ছে তোমার ইএইচটা যেহেতু মাইনাস হাফ হার্ট্রি সব অ্যাটমিক ইউনিটে করছি, এইটা হবে প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2r ইন্টু 1 প্লাস 1/r, এটা হবে কিছুই না। এপসাইলন এর এক্সপ্রেশনটাকে বসিয়ে দাও, বসিয়ে দিলে তোমার এটা দাঁড়িয়ে যাবে। আর এপসাইলন এবি যে পার্টটা সেটা হয়ে যাবে তোমার, যদি তুমি এখানে তোমার এপসাইলন এবি যেমন বসাতে হবে তখন এস এর ফর্মটাকেও বসাতে হবে। বসালে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আর, তার সঙ্গে যেটা থাকছে তোমার মাইনাস হাফ প্লাস 1/r ইন্টু 1 প্লাস r স্কোয়ার বাই 3, এইটা মাইনাস 1 প্লাস r, এটা থাকছে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো যদি তুমি আরটা টেন্স টু ইনফিনিটি করো, আর টেন্স টু ইনফিনিটি মানে এই যে দুটো নিউক্লিয়াস আছে সেই দুটো নিউক্লিয়াস একটা আরেকটা থেকে অনেক দূরে সরে গেল। তাহলে অনেক দূরে যদি সরে যায় তাহলে সিচুয়েশনটা কি হবে খেয়াল করে দেখো, যে এই যে H2 প্লাসটা ছিল যদি এই ইন্টারনিউক্লিয়ার সেপারেশনটা প্রচণ্ড বেশি তুমি করে দাও তাহলে উপায় নেই একটা হাইড্রোজেন অ্যাটম আর একটা H প্লাস এইরকমভাবে তাকে ডিসোসিয়েট করতে হবে। মানে যদি তুমি জাস্ট তাদের ইন্টারনিউক্লিয়ার সেপারেশনটা তুমি অনেক বেশি করে দাও তার মানে কি ইলেকট্রনটা একজনের আন্ডারে চলে গেল, তখন বেসিক্যালি এরকম একটা ডিসোসিয়েশন হবে। হ্যাঁ, এবারে ঠিক আছে, মানে এইচ বি প্লাস হতে পারে অথবা এইচ বি এইচ এ প্লাস হতে পারে, সেটা আলাদা কথা। মানে যেটা কথা হচ্ছে এইরকমভাবে জিনিসটা তোমার ডিসোসিয়েট করে যাবে। আচ্ছা, তা যদি করে যায় তাহলে দেখো এবারে প্রোটনের এনার্জি তো জিরো ধরে নেওয়া হয়, তাহলে প্রোটন এই এইচ প্লাস তার এনার্জিকে জিরো ধরে নেওয়া হয়। তার মানে তুমি যে ইলেকট্রনিক তুমি তো ক্যালকুলেট করছো ইলেকট্রনিক এনার্জি, ইলেকট্রনটা কিন্তু হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে আছে, এই পার্টিকুলার ক্ষেত্রে আর টেন্স টু ইনফিনিটি যখন হয়ে যাবে তখন যে এনার্জিটা, হ্যাঁ সেই এনার্জিটা তোমার এক্সপেক্টেড যে তোমার জাস্ট হাইড্রোজেন অ্যাটমের যে এনার্জি সেই এনার্জির সঙ্গে সমান হয়ে যাওয়ার কথা আর কি। হ্যাঁ, তাহলে আমি জাস্ট মানে এই পার্টিকুলার সিচুয়েশনে তুমি দেখো যে আর যখন টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে এইচ এর ফর্মটা কেমন হচ্ছে দেখো, এইচ এটা তখন হয়ে যাচ্ছে দেখো, আর তোমার টেন্স টু ইনফিনিটি করেছো তাহলে আর যখন টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে এই ই টু দি পাওয়ার মাইনাস আর এই পার্ট মানে এখানে এক্সপোনেনশিয়াল পার্টটা বেশি ডমিনেট করবে। মানে আর যখন টেন্স টু ইনফিনিটি 1/r তো জিরো হয়ে গেল, 1/0 হয়ে গেল, এখানে আর টেন্স টু ইনফিনিটি মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি জিরো চলে গেল, তখন এইটাই কাজ মাইনাস হাফ অ্যাটমিক ইউনিট হয়ে যায়, মানে মাইনাস হাফ হার্ট্রি বা মাইনাস হাফ অফ অ্যাটমিক ইউনিটটা তোমার হয়ে যাচ্ছে এইটা। আর উল্টো দিকে যখন আরটা টেন্স টু জিরো হয়ে যাবে তখন কি হবে, আরটা টেন্স টু জিরো হয়ে গেলে এই ই টু দি পাওয়ার জিরোটা ওয়ানের মতো দেখতে হয়ে গেল, আর 1/0টা ইনফিনিটি হয়ে যাচ্ছে বলে তোমার মানে এদিকে উল্টো দিকে যখন আরটা টেন্স টু জিরো এটা যখন হয়ে যাবে তখন কিন্তু এই এটা কিন্তু টেন্স তোমার ইনফিনিটি হয়ে যাবে। কি করে ইনফিনিটি হলো বুঝতে পারছো নিশ্চয়ই, যে মানে যখন আরটা টেন্স টু জিরো হয়ে গেল তাহলে এটা ই টু দি পাওয়ার জিরো সেটা 1 হয়ে যাচ্ছে, আর একটা 1/r পার্ট আছে, এই 1/r পার্ট তোমায় বলবো ওটা তোমার ইনফিনিটি হয়ে যাক এইটা। ঠিক আছে, তাহলে এবারে আমি এইটুকু পার্ট প্রথমে বুঝি যে ধরো যদি তুমি একটা প্লট আঁকার চেষ্টা করতে, আমি সমস্ত রকমের প্লট আঁকবো, জাস্ট এদিকে আর লিখছো আর ধরে নাও এদিকে বিভিন্ন রকমের এনার্জি, আমি প্রথমে যে এনার্জিটাকে প্লট করছি সেটা হচ্ছে এইচ এ ধরো এনার্জিটা, তো এই এনার্জিটা কি দেখতে পাচ্ছ তুমি না, যদি তুমি এরকম করতে যে মানে 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 এই যে এনার্জিটা থেকে তুমি অ্যাকচুয়ালি যে প্লটটাকে করো, প্লটটা বড় এই যে হাফ মানে এইউ যেটা মানে এই যে এনার্জিটা না, এই এনার্জিটা তার জিরো না করে এই এনার্জিটা ধরে না হাফ অ্যাটমিক ইউনিট যদি তুমি ধরো, তা তুমি দেখতে পাচ্ছ কি যে এনার্জিটা তোমার
আর যখন টেন্স টু ইনফিনিটি এইচ এটা, তখন সেটা ইনফিনিটির দিকে, আর যখন টেন্স টু জিরো, আরটা যখন জিরো তখন এইচ এটা ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, আর আর যখন টেন্স টু ইনফিনিটি সেটা হচ্ছে মাইনাস হাফ এইউ দিকে চলে গেছে। তাহলে এই এনার্জিটাকে যদি হাফ এইউ তুমি বলো, তাহলে তার ভেরিয়েশনটা কেমন দেখতে হবে? ভেরিয়েশনটা দেখো তোমার এরকম টাইপের দেখতে হবে, এরকম টাইপের দেখতে হবে। এটা কিসের প্লট? না এইচ এ হচ্ছে এইরকম ভাবে যাবে। তার মানে মানে এইচ এটা, এইটা কিন্তু কোনো রকম ভাবেই তোমার কিন্তু বন্ডিং বা ইত্যাদি দিতে পারছে না, মানে শুধু এইচ এ অ্যালোন সে কিন্তু কোনো রকমের ভাবে বন্ডিং বা কিছু তোমার দিতে পারবে না। এটা তোমাকে বুঝতে হবে। মানে আমি যদি শুধু মানে সকল যেটা কুলাম ইন্টিগ্রাল বলি, সেই কুলাম ইন্টিগ্রালটা শুধুমাত্র কনসিডার করতাম, তা সে কোথাও একটা মিনিমা দিয়ে যাচ্ছে না, মিনিমা দিয়ে যাচ্ছে না মানে তোমার বন্ডিং এর কোনো গল্প তুমি পাচ্ছ না। একটু ভালো করে আঁকি। এরকম ব্যাপার। হ্যাঁ, মানে এটা যখন আটটা টেন্স টু ইনফিনিটি হয়ে গেল, একটা হাইড্রোজেন অ্যাটমের জন্য হাইড্রোজেন অ্যাটমের 1s অরবিটালের যে এনার্জি, সেই এনার্জিটা রিডিউস করছে, আর যত নিউক্লিয়াস কাছাকাছি আসছে তখন এইচ এটা বেড়ে 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 ওটা কিন্তু তখন ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। আচ্ছা, এবারে এইচ এবিটা কি হচ্ছে একটুখানি বোঝা। আচ্ছা আচ্ছা, তার আগে একটা জিনিস বলে নিই যে আর যখন টেন্স টু ইনফিনিটি, আর একটা জিনিস একটু বলে নেওয়া দরকার। এইটা যেমন বললাম, তার সঙ্গে সঙ্গে তুমি দেখো এই যে এপসাইলন এ বা এপসাইলন এ বি এইগুলো কি হচ্ছে, কারণ টোটাল এনার্জি ক্যালকুলেট করতে গেলে তোমার এই যে এপসাইলন এ বা এপসাইলন এ বি বা এস এগুলো তো দরকার। দেখো তো আর যখন টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে এইটা, তাহলে আর টেন্স টু ইনফিনিটি হয়ে গেল যখন, তখন ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি জিরোর দিকে চলে যাচ্ছে বলে তোমার এইটা মানে আর যখন টেন্স টু ইনফিনিটি তুমি জানো এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করবে। তো এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট যদি করে, তাহলে এই যে ভেতর ডান দিকের পার্টটা ই টু দি পাওয়ার মাইনাস টু আর ইন্টু ওয়ান প্লাস আর, এইখানে ই টু দি পাওয়ার মাইনাস টু আরটা ডমিনেট করবে। আর টেন্স টু ইনফিনিটিতে সে বেসিক্যালি জিরো হয়ে গেল। তাহলে পড়ে রইল কত? ওয়ান বাই আর এর মতো একটা জিনিস। আর আর টেন্স টু ইনফিনিটি হলে ওয়ান বাই আরটা তোমার বেসিক্যালি জিরো হয়ে যাবে। তার মানে যখন তোমার এপসাইলন এ এই পার্টটা তখন কিন্তু তোমার জিরো হয়ে যাবে। আচ্ছা, এপসাইলন এ বিটা কি হবে? এপসাইলন এ বিটা দেখো, এপসাইলন এ বিটা হচ্ছে তোমার এই যে যখন আর টেন্স টু ইনফিনিটি আবার সেই এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করবে বলে এপসাইলন এ বিটাও তোমার বেসিক্যালি জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর এসটা যদি তুমি করতে চাও এখানে, এসটাও দেখো কি হচ্ছে এখানে, যখন আর টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে এই যে এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করবে বলে সেটাও তোমার জিরো হয়ে যাচ্ছে। এটা খুব স্বাভাবিক। স্বাভাবিক তার কারণটা হচ্ছে যে যখন মানে এপসাইলন এ বা এপসাইলন এ বি বা এস কেন ওভারল্যাপ করছে? ওভারল্যাপ করছে দুটো নিউক্লিয়াস, তাদের মধ্যে একটা মানে 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 দুটো মানে এই নিউক্লিয়াস আছে এইচ এ আর ওই নিউক্লিয়াস আছে এইচ বি, এর ওয়ানএস অরবিটালে এর ওয়ানএস অরবিটালে ওভারল্যাপ যদি করে তবেই হচ্ছে তোমার এস এর একটা নন জিরো ভ্যালু থাকবে, এবং তখনই হচ্ছে এপসাইলন এ এপসাইলন এ বি তাদের করসপন্ডিং ভ্যালুটা থাকবে। তুমি এটা খেয়াল করে দেখো, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে আর যখন টেন্স টু ইনফিনিটি এইচ এটা হচ্ছে মাইনাস হাফ অ্যাটমিক ইউনিট হলো, এপসাইলন এ জিরো এপসাইলন এ বি জিরো আর এসটা তোমার বেসিক্যালি জিরো হয়ে যাচ্ছে। তখন তুমি আচ্ছা, আরেকটা তো এইচ এ বিটাও বলে দেওয়া দরকার ছিল। এইচ এ বি যে টার্মটা দেখো, এইচ এ বিটাও খেয়াল করো এই এক্সপ্রেশন থেকে, যে তোমার এসটা জিরোর দিকে চলে গেছে, এপসাইলন এ বি জিরোর দিকে চলে গেছে, এখানে এসটা জিরোর দিকে চলে গেছে, মানে এইচ এ বিটা সেটা তোমার বেসিক্যালি জিরোর দিকে চলে গেছে। তার মানে তুমি যাই করো না কেন, যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এই যে এক্সপ্রেশনটা খেয়াল করো, এই এক্সপ্রেশনে হচ্ছে আর যখন টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে ই ওয়ানটাও ইএইচ এর সঙ্গে সমান হবে, ই টুটাও ইএইচ এর সঙ্গে সমান হবে। এইটুকু পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। মানে যে ডান দিকে যেসব কারেকশন টার্মগুলো আছে সেইগুলো কিন্তু তোমার ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে। এইটা মানে তখন ই ওয়ানটাও ইএইচ এর সঙ্গে সমান হবে, ই টুটাও ইএইচ এর সঙ্গে সমান হবে। মানে তখন কি দাঁড়াচ্ছে এই পার্টিকুলার কেসে হচ্ছে এই এত কিছু যদি হয়ে যায় তাহলে ই ওয়ান আর ই টু তাদের এনার্জি সব সমান হয়ে যাচ্ছে, এবং সেটা হচ্ছে তোমার ইএইচ এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, এবং হুইচ ইজ নাথিং বাট মাইনাস ওয়ান অ্যাটমিক ইউনিট। এইটা মানে আমি শুধু এইচ এটা এখন পর্যন্ত প্লট করেছি, কিন্তু বাকি জিনিসগুলো যখন প্লট করব তখন কিন্তু একটা জিনিস তুমি মাথায় রাখবে যে আর যখন টেন্স টু ইনফিনিটি তখন কিন্তু জাস্ট মানে সাই ওয়ানের বা সাই টু বা সাই এ সাই এ সবের এনার্জি কিন্তু দিনের শেষে কিন্তু আলটিমেটলি জিরোর দিকে তোমার জিরো মানে হচ্ছে মাইনাস হাফ অ্যাটমিক ইউনিটের দিকে কিন্তু চলে যাবে। এইটা দেখো দেখো এই পার্টটা প্রথমে বুঝলে কিনা একটু দেখে নাও, যে আমি যেটা বলছি যে এইচ এ এইচ এ বি ই ওয়ান ই টু তাদের এক্সপ্রেশনগুলো তো একটুখানি কমপ্লিকেটেড দেখতে,
তা তার প্লটগুলো কীরকম টাইপের দেখতে হবে সেটা বোঝার জন্য আমি কতগুলো অ্যাসিম্পটোটিক লিমিট দেখব। অ্যাসিম্পটোটিক লিমিট মানে হচ্ছে আর যখন টেন্ডস টু ইনফিনিটি তখন সিচুয়েশনটা দেখি, আর যখন টেন্ডস টু জিরো তখন সিচুয়েশনটাকে দেখি, মাঝের জায়গাটাকে আমি জাস্ট ইন্টারপোলেট করে ফেলবো। তাহলে কীরকম ব্যাপারটা হচ্ছে না, আর যখন টেন্ডস টু ইনফিনিটি তখন তুমি দেখতে পাচ্ছ যে এইচ এটা হাফ অ্যাটমিক ইউনিট হচ্ছে, বাকি সমস্ত ইন্টিগ্রালগুলো তোমার বেসিক্যালি জিরো হয়ে যাচ্ছে, এবং তার জন্য এটা দাঁড়াচ্ছে যে সিমেট্রিক স্টেট এবং অ্যান্টিসিমেট্রিক স্টেট দুজনের জন্যই এনার্জিটা তোমার হাইড্রোজেন, পিওর হাইড্রোজেন অ্যাটম তার যে 1s অরবিটাল তার যে এনার্জি এটা -12 অ্যাটমিক ইউনিট বা -12 হার্ট্রি তার সঙ্গে সমান হচ্ছে। দেখো এইটা তোমার বুঝতে কোনো অসুবিধা হলো কিনা, ঠিক আছে? আছো তোমরা না নেই? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা এবারে যখন আরটা টেন্ডস টু জিরো, আর টেন্ডস টু জিরো তখন সিচুয়েশনটা কি হচ্ছে আমি একটুখানি বুঝে নিই আর। আচ্ছা আমি এইচ এটা যে ইনফিনিটির দিকে যাচ্ছে সেটা বুঝেছি, বাকি জিনিসগুলো কি হচ্ছে একটুখানি দেখো। দেখো তুমি এইখান থেকে যদি এপসাইলন এটাকে দেখো, যখন আর টেন্ডস টু জিরো তখন কি হচ্ছে একটু খেয়াল করো। আচ্ছা তার আগে সবচেয়ে ভালো হচ্ছে এসটাকে দেখে নাও, এসটাকে প্রথমে দেখে নাও। দেখো যখন তোমার আরটা জিরো হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আর মানে ই টু দি পাওয়ার জিরো মানে 1 হয়ে গেল, এই আর জিরো হয়ে গেলে এই আর স্কোয়ার জিরো হয়ে গেল, তার মানে এসটা তোমার 1 হয়ে যাচ্ছে, সেটা তুমি প্রথমে বুঝে নিতে পারছো, এসটা তোমার 1 হয়ে গেল এইটা। আচ্ছা এপসাইলন এটা দেখো, আর যখন টেন্ডস টু জিরো হয়ে যাচ্ছে তখন এই 1/r, এই আরটা নিচে আছে বলে, হ্যাঁ, তখন এপসাইলন এটা সেটা বেসিক্যালি তোমার ইনফিনিটির দিকে চলে যাবে। মানে যখন খেয়াল করো, মানে যেটা আমি বলছি যে যখন আরটা তোমার জিরো, এটা ই টু দি পাওয়ার জিরো মানে 1 হয়ে গেল, এইটা বাদ চলে গেল, মানে মানে এটা হচ্ছে 1 প্লাস আর, তো 1 প্লাস আর, আর যখন জিরো হয়ে যাচ্ছে 1 মানে ই টু দি পাওয়ার -2r হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার -2r মানে এপসাইলন এটা বেসিক্যালি জিরো হয়ে যাচ্ছে দাদা, ঠিক আছে? মানে এটা যখন আরটা জিরো বললাম, এখানে তো 1 - 1 হয়ে গেছে অলরেডি, হ্যাঁ, এটা এপসাইলন এটা জিরো হয়ে যাচ্ছে। এপসাইলন এটা তোমার বেসিক্যালি জিরো হয়ে যাচ্ছে। এপসাইলন এবিটা কত হচ্ছে? এপসাইলন এবিটা দেখো, এপসাইলন এবিটা 1 হয়ে যাবে, কারণ আর যদি তোমার জিরো করে দাও, এই আরটা জিরো বলে বাদ চলে গেল, আর এইখানে ই টু দি পাওয়ার জিরো মানে 1 হয়ে গেল, তাহলে এপসাইলন এবিটা তোমার 1 হয়ে গেল, 1 হয়ে গেল। তাহলে এইচ কোথায় গেল, হ্যাঁ এই যে এইচ এ এবং এইচ এ বির এক্সপ্রেশনে দেখো, তাহলে এখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে এইচ এ আর এইচ এ বি তারা কিন্তু তখন সমান হয়ে যাচ্ছে, কারণ এস তো তোমার 1 হয়ে গেছে। আচ্ছা এবারে এপসাইলন, এক সেকেন্ড কি করলাম আমি, এপসাইলন এটা জিরো, এক সেকেন্ড, ওখানে এপসাইলন এটা বেসিক্যালি 1 হওয়ার কথা, বললাম এপসাইলন এটা মানে যখন তোমার আরটা তোমার টেন্ডস টু জিরো হয়ে যাচ্ছে, আরটা যখন জিরো হয়ে যাচ্ছে প্রথমে এইটাকে তুমি জিরো করে দিলে, পড়ে রইল ই টু দি পাওয়ার -2r, ই টু দি পাওয়ার -2r, না আসলে আসলে ও বুঝতে পেরেছি, হ্যাঁ আগে মানে আসলে এটা তো যখন আর টেন্ডস টু জিরো, আর যখন টেন্ডস টু জিরো তখন তো তোমার পলিনোমিয়াল পার্টটা ডমিনেট করবে দাদা, তাহলে পলিনোমিয়াল পার্ট যদি ডমিনেট করে এটা 1 প্লাস আর টাইপের দেখতে হবে, 1 1 কেটে গেল, আর কেটে গেল, হ্যাঁ এপসাইলন এটা 1 হবে, সরি বুঝতে পারছো তো, যে তোমার যখন আরটা বড় হয় তখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে, আর যখন ছোট হয় তখন পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে, তো তাহলে পলিনোমিয়াল পার্ট যদি ডমিনেট করে তাহলে এই 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 জিনিসটা কি দেবে, এই জিনিসটা হচ্ছে 1 প্লাস আর এর মতো দেখতে হবে। তো 1 প্লাস আর এর মতো যদি দেখতে হয় তাহলে প্রথমে 1 1 কেটে চলে গেল, 1 1 কেটে গেলে আর চলে আছে, আর এই নিচে আর কেটে গিয়ে জাস্ট 1 হয়ে গেল, তো এপসাইলন এটা বেসিক্যালি তোমার 1 হয়ে যায়। এপসাইলন এ পার্টটা তোমার 1 হয়ে যাচ্ছে, এইটা তাহলে খেয়াল করো। তাহলে এবারে দেখো এই যে এইচ এ এবং এইচ এ বির এক্সপ্রেশনে এপসাইলন এ যা এপসাইলন এ বি বেসিক্যালি তোমার একই, আর এস এর ভ্যালু তোমার দুটি 1 হয়ে গেছে, তার মানে পরিষ্কার এখান থেকে বুঝতে পারছো এইচ এ আর এইচ এ বি তারা বেসিক্যালি তোমার সমান হয়ে যাচ্ছে, এবং তার ভ্যালুটা কত হচ্ছে,
তার ভ্যালুটা দেখো, তুমি যদি দেখো তাহলে সেটা হয়ে যাবে তোমার এ করে, মানে মানে এটা হচ্ছে এবং এই ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি ইএইচ -1 প্লাস 1/r, এরকম দাঁড়াচ্ছে ইএইচ -1 প্লাস 1/r। আচ্ছা, এবং এটা দেখো খেয়াল করে, ইএইচটা হচ্ছে -1/2 অ্যাটমিক ইউনিট, তারপরে -1 প্লাস 1/r, তার মানে এটা দাঁড়াচ্ছে মাইনাস তোমার ইএইচ হাফ অ্যাটমিক ইউনিট, মানে বেসিক্যালি তোমার হচ্ছে 3/2 AU, মানে এটা এইটা লিখতে হবে না, -3/2 প্লাস 1/r, 1/r, তখন হচ্ছে এটা -3/2 প্লাস 1/r এটা দাঁড়াচ্ছে। আর এবারে এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে যে তোমার যখন এই তুমি যদি ধরে নাও যে এক মানে আরটা যখন তোমার 0 হয়ে যাচ্ছে, এটা তোমার হিসেব মতো মনে হচ্ছে কি ডাইভার্জ করে যাবে তো, মানে এটা বেসিক্যালি কি, মানে 1/rটা কি ইন্টারনিউক্লিয়ার রিপালশন রিপ্রেজেন্ট করে। তাহলে ইন্টারনিউক্লিয়ার রিপালশন যদি তোমার রিপ্রেজেন্ট করে, এবারে কথাটা হচ্ছে যে একটা নিউক্লিয়াস আর একটা নিউক্লিয়াসের ঘাড়ে পড়া, মানে আরটা এক্স্যাক্টলি 0 হওয়া, হ্যাঁ, মানে এটা হচ্ছে আরটা যখন এক্স্যাক্টলি 0 হয়ে যাচ্ছে, মানে হোয়েন আরটা ইকুয়াল টু 0, মানে ব্যাপারটা কিরকম জানো তো, যে ধরো দুটো প্রোটন পজিটিভ চার্জ, তারা যখন আস্তে আস্তে কাছাকাছি কাছাকাছি আসছে, রিপালশনটা বাড়ছে 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 বলে তুমি মনে করছো যে এই এনার্জিটা বাড়ছে 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 বাড়ছে, কিন্তু কথা হচ্ছে কি যদি দুটো প্রোটন একদম নিউক্লিয়াসের মধ্যে ঢুকে যায়, তখন কিন্তু তারা সারপ্রাইজিংলি একটা পার্টিকুলার থিওরি আছে, একটা মেশন থিওরি বা যাই বলো না কেন, তার জন্য তারা রিপালশন করতে পারে না। সেইটা একটা তোমার ইম্পর্টেন্ট জায়গা, দেখবে ওই যে বলে না যে নিউক্লিয়াসের মধ্যে পজিটিভলি চার্জ প্রোটনগুলো একসাথে থাকে, তবু নিউক্লিয়াস ভেঙে, মানে রিপালশনের জন্য এক্সট্রিমলি হাই রিপালশনের জন্য নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে না কেন, কারণটা এটা দাঁড়াচ্ছে যখন আর যখন একদম 0 হয়ে যায়, সামাও ইন্টারনিউক্লিয়ার রিপালশনটা কিন্তু তোমার আলটিমেটলি 0 হয়ে যায় আর কি, ঠিক আছে। সেইটা একটু ধরে নিতে হয় আর কি, হোয়েন আর ইকুয়াল টু 0 এটা, তখন ইন্টারনিউক্লিয়ার রিপালশনটাকে তোমার কাছে 0 ধরে নিতে হয় আর কি, মানে হোয়েন আর ইকুয়াল টু 0 we can neglect internuclear repulsion। তা যদি করি তাহলে দেখো তোমার বেসিক্যালি এই এইচ এ বি যে পার্টটা, সেইটা কিন্তু তোমার বেসিক্যালি মানে এইচ এ আর এইচ এ বি সমান, তো এইচ এ ইকুয়াল টু এইচ এ বি, এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে তোমার ওই -3/2 অ্যাটমিক ইউনিট, তার সঙ্গে তোমার বেসিক্যালি সমান হয়ে যায়। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাকে মাথায় রাখতে হবে, মানে যেটা দেখো আমি দুটো এক্সট্রিম জাস্ট একটুখানি বোঝার চেষ্টা করলাম যে এইচ এ তার নর্মাল নেচারটা কেমন হওয়া উচিত, যখন আর টেন্স টু ইনফিনিটি, আর আর যখন তোমার টেন্স টু 0 হয়ে যাচ্ছে, তখন হচ্ছে তোমার এমনি এটা মানে এইচ এ বি তারা অ্যাকচুয়ালি কি হওয়া উচিত আর কি, সেটা একটুখানি দেখে নিতে পারছি। তখন হচ্ছে আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে দাঁড়া এক সেকেন্ড, যে তোমার এই মানে আমি এইটা বলতে চাইছি, মানে ধরবে না এখানে করি, মানে E1 আর E2 একটুখানি নেচারটা দেখে নি, মানে তখন E1টা কেমন দেখতে হবে আর E2টা কেমন দেখতে হবে একটু দেখে নাও। দেখো এখানে দেখো যে E1 এর এক্সপ্রেশনটা যখন তুমি দেখছো, এই জায়গাটা খেয়াল করো, যখন E1টা তুমি দেখছো আর কি, হ্যাঁ, তখন হচ্ছে তোমার যখন আর টেন্স টু 0 হয়ে গেল, তখন এপসাইলন এ, এপসাইলন এ বি, এপসাইলন এটা 1, এপসাইলন এ বিটা 1, এসটা হচ্ছে 1, মানে বেসিক্যালি হচ্ছে যে 1 + 1 2/2, মানে বেসিক্যালি 1 হয়ে যাচ্ছে, তখন E1টা হচ্ছে EH + 1/r -1 হয়ে যাচ্ছিল, তো E1টা মানে এটা হচ্ছে EH + 1/r -1 হয়ে যাচ্ছে, এবং এইটা তোমার অ্যাপ্রক্সিমেটলি কত হয়ে যাচ্ছে না -3/2 AU হয়ে যাচ্ছে, কারণ অ্যাট আর ইকুয়াল টু 0-তে, মানে আর ইকুয়াল টু 0-তে আমি 1/rটা ইন্টারনিউক্লিয়ার রিপালশনটা ধরবো না বলেছি, EH টা -1/2 AU, এইটা হয়ে গেল। আর E2টা কত হচ্ছে, E2টা একটু খেয়াল করো এখানে,
ইটুটা হচ্ছে এইটা ইএইচ প্লাস 1/r মাইনাস, এবার এখানে খেয়াল কর এপসাইলন এটা 1, এপসাইলন এবিটাও যদি 1 হয়ে যায় তাহলে এই যে পার্টটা বেসিক্যালি আর কি, হ্যাঁ এই পার্টটা হচ্ছে তোমার মানে কি বলবো, এইটা এই পার্টটা, এক সেকেন্ড, এটা এটা আমি কি করলাম, এপসাইলন এ এপসাইলন এবি ইটু লিমিট এসে অ্যাসিম্পটোটিক লিমিটটা তখন আরটা তোমার টেন্স টু 0 হয়ে গেল, এক সেকেন্ড, তখন এপসাইলন এ এপসাইলন এবি তারা বেসিক্যালি তোমার 1 হয়ে গেল, তাহলে উপরের পার্টটা তোমার 0 হয়ে যাচ্ছে, আর এসটা এটা স্যার 0 হয়ে যাবে তো, হ্যাঁ 0 হয়ে যাবে, কিন্তু এইচ প্লাস 1/r থাকবে তাহলে। না না একটা ব্যাপার আছে, কিন্তু আবার নিচে একটা এস হয়ে যাচ্ছে, ইটুটা তোমার ইটুটা 0 হবে, কিন্তু ইটুটা 0টা কি করে হবে সেটা একটুখানি এখান থেকে একটুখানি বুঝতে অসুবিধা আর কি, মানে রাদার এটাকে এক সেকেন্ড, ইটুটাকে তুমি অন্যভাবে একটুখানি দেখতে হবে আর কি, ইটুটাকে যদি দেখো তুমি ই1 হচ্ছে এই বেশ, এক সেকেন্ড একটুখানি, মানে এটা 0 হয়ে যাবে আসলে, এটা মানে আমি কেন কনফিউশনটা, এটা 0 হয়ে যাবে, কিন্তু আসলে যেটা সমস্যা না এখানে যদি একদম এক্স্যাক্টলি ভ্যালুটাকে বসাও না, তখন মনে হবে কি যে উপরটা 0 হলো, নিচে আবার এসও তো 1 হয়ে যায়, এস যদি 1 হয়ে যায় তো তোমার মনে হবে 1 - 1, মানে অ্যাজ ইফ যেন এটা 0, এটা 0/0 ফর্ম দেখতে, তার তুলনায় বেটার হচ্ছে এইভাবে ব্যাপারটাকে দেখায়। ইটুর তো আর একটা এক্সপ্রেশন আছে, ইটুটা যখন তুমি করেছিলে দেখবে, মানে মানে যেমন ধরো মানে ইউ1টা এইচ এ এবং এইচ এ বির টার্মসে দেখলে এটা ছিল তো, এটা এইচ এ প্লাস এইচ এ বি বাই 1 + s ছিল তো, আর ইটুটা ঠিক একই রকম ভাবে এরকম দেখতে ছিল না, এইচ এ মাইনাস এইচ এ বি বাই হচ্ছে তোমার এই 1 - s এরকম টাইপের দেখতে ছিল, তাই না, মানে ইটুটা আর কি এইটা, সেখানে এইচ এ আর এইচ এ বি সমান হয়ে যাচ্ছে, মানে এটা বেসিক্যালি তোমার 0 হয়ে যাবে হোয়েন r = 0, এটা হবে, মানে এটা হচ্ছে তোমার ওই মানে এসটা মানে এক্স্যাক্টলি 1 না করে তখন যেটা করতে হবে এসটা হচ্ছে তোমার মানে কি বলবো, মানে টেন্স টু 1 এরকম একটা কিছু করে আর কি ম্যানেজ করতে হবে, করে এইচ এ আর এইচ এ বি কিন্তু এক্স্যাক্টলি সমান যে উপরটা আগে 0 হবে, মানে মানে এইটাকে টেন্স টু 0 এইরকম ভাবে তোমাকে ভাবতে হবে, মানে যদি সরাসরি এস এর ভ্যালু 1 বসাও না, অথবা এইচ এ = এইচ এ বি বসাও, তাহলে এর ফর্মটা তোমার দাঁড়াচ্ছে 0/0, এরকম ফর্ম তোমার দাঁড়াচ্ছে আর কি, সেটাকে তুমি ম্যাথামেটিক্যালি ওই এল হসপিটাল রুল বা ইত্যাদি তুমি করতে পারো, অথবা ইন আদার ওয়ে তুমি ব্যাপারটাকে বলতে পারো যে এইচ এ এবং এইচ এ বি এই নিউমারেটরটা সেটা অনেক কুইকলি 0-র দিকে যাচ্ছে দেন 1 - s যতটা তাড়াতাড়ি 0-র দিকে যাচ্ছে তার তুলনায়, থাকে সেটা কথা হচ্ছে যে তোমার যখন r টেন্স টু 0, আর যখন টেন্স টু 0 তখন যেটা দাঁড়ালো, তখন হচ্ছে দেখো ইটুটা 0-র দিকে যাচ্ছে আর ই1টা কিন্তু -3/2 এইউর দিকে যাচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন অ্যাটমের জন্য যে এনার্জিটা হয় তার তুলনায় কিন্তু এনার্জিটা তুমি দেখতে পাচ্ছ যে কম হয়েছে, এবং এই যে এনার্জিটা কম হচ্ছে দিস ইজ অ্যান ইন্ডিকেশন যে অ্যাকচুয়ালি বন্ডটা তৈরি হচ্ছে, আমি এটা কাছে বলতে চাইছি, মানে যেটা কথা যে এখানে যে এই এনার্জিটাকে তোমার এই যে নিচের দিকে নামলো সেইটা বেসিক্যালি একটা ইন্ডিকেশন যে তোমার না ওটা মানে তোমার মানে আর যখন টেন্স টু 0-র দিকে যাবে তখন হচ্ছে তোমার যখন রিপালসারটা তুমি যদি ইগনোর করো আর কি, তখন ওটা কিন্তু -3/2 এইউর দিকে যাচ্ছে, মানে ব্যাপারটা তাহলে এবার আমি ছবি থেকে দেখাচ্ছি পুরো ব্যাপারটা কি হচ্ছে, মানে একটু এই জায়গাটা একটুখানি কনফিউজিং ইন দ্য সেন্স যে তোমার এইখানে তোমার মনে হতে পারে আমি যে r টেন্স টু 0-তে যখন দেখলাম, r টেন্স টু 0-তে যেমন এসটা কিন্তু 1-এর দিকে যাচ্ছে, এপসাইলন এটা এপসাইলন এ বিটা তারা সমান হয়ে যাচ্ছে, প্রত্যেকে 1-1-এর দিকে যাচ্ছে, সেই কারণে এটা দাঁড়িয়েছিল যে এইচ এ আর এইচ এ বি তারা বেসিক্যালি তোমার সমান এইটা, এবারে তুমি যখন ইটুর এক্সপ্রেশনটা এইখানেই বসাও, এইচ এ - এইচ এ বি বাই 1 - s সেখানেই বসাও, অথবা
টুর এক্সপ্রেশনটা ইএইচ প্লাস 1/r মাইনাস এইখানেই বসাও, তখন তোমার মনে হতে পারে যে 1/rটা r ইকুয়াল টু 0 তুমি ইগনোর করছো। ইগনোর করার পরে বাকি যে পার্টটা তোমার থেকে যাচ্ছে আর কি, এই জিনিসটা, হ্যাঁ, এইটা সামহাও মানে ইটুটা হচ্ছে তোমার আর যখন টেন্স টু মানে আর কি, মানে আমি এইরকম করে ভাবছি, ওই জন্য এই এক্সপ্রেশন থেকে ব্যাপারটা বোঝার সুবিধা আর কি, যে এইচ এ মাইনাস এইচ এ বি বাই 1 মাইনাস এস, এইচ এ আর এইচ এ বি সমান হয়ে যাচ্ছে বলে নিউমারেটরটা 0 হয়ে যায়, তাহলে ওভারঅল জিনিসটা 0-র দিকে যাচ্ছে। এবারে কেউ বলতেই পারে কেন স্যার নিচটাও তো 0-র দিকে যাচ্ছে। এবারে জাস্ট এইটা ভেবেই ইন্টারপ্রিটটাকে করতে হবে যে নিউমারেটরটা অনেক কুইকলি 0-র দিকে যাচ্ছে দেন দ্য ডিনোমিনেটর, ঠিক আছে, ওভারঅল জিনিসটা আলটিমেটলি তোমার 0-র দিকে যাচ্ছে। এইভাবে তোমার ব্যাপারটাকে ভাবতে হবে, ঠিক আছে। আর এবারে এইটার উপরে বেশ করে তুমি যদি কিছু ছবি আঁকো, আমি আগে একটা ছবি এঁকেছিলাম কিন্তু সেই ছবিটা ওখানে আর ধরবে না, আমি এখানে আলাদা করে একটা নতুন ছবি এঁকে দিই। দেখো স্যার হ্যাঁ বলো। স্যার বলছি ওইখানে স্যার ওই ইটুর স্যার ওই ইএইচ প্লাস 1/, ওটা ধরলে তো স্যার ওখানে একটা ইএইচ টার্ম থেকে যাচ্ছে স্যার ইটুটা। এইখানে না? হ্যাঁ স্যার, ওই স্যার এখানে স্যার আর টেন্স টু 0 স্যার ইএইচ একটা স্যার টার্ম তো থেকে যাচ্ছে ইটুতে। হুম, এইটুতে এটা তোমার এইটা তোমার ইএইচ টার্মটা থেকে যাচ্ছে। তাহলে তো স্যার 0 তো হচ্ছে না স্যার, হাফ আর ঠিক হয়ে যাবে তো তাহলে। হুম হুম হুম, এটা হাফ আরটি হওয়ার কথা, ঠিকই বলেছো। এইটা এইখানে কি হচ্ছে না, এটা এটা একটুখানি কনফিউশন হয়ে যাচ্ছে, দাঁড়া এক সেকেন্ড, সমান হয়ে গেল তখন। গন্ডগোল হচ্ছে আমার ওইখান জায়গাটা কেমন একটা লাগছে আর কি। আর টেন্স টু 0-তে এইচ এ বি এইচ এ তাহলে সেটা তোমার সমান হয়ে যাচ্ছে। তো সেখানে স্যার এইচ এর স্যার দুটো ভ্যালু হয়ে গেছে স্যার, একটা ইনফিনিটি আর একটা স্যার -3/2 প্লাস 1/r। না এটা হচ্ছে মানে যখন টেন্স টু আর কি, মানে এটা হচ্ছে তোমার ঠিক এই যে এইচ এটা, এটা হচ্ছে না অ্যাকচুয়ালি এক্সাক্ট আর ইকুয়াল টু 0-তে একটা, আর তোমার আর টেন্স টু ইনফিনিটিতে যখন তোমার ইন্টারনিউক্লিয়ার রিপালশনটা তুমি কনসিডার করছো আর কি, সেইখানে এবার ইন্টারনিউক্লিয়ার নিউক্লিয়াসটা ইগনোর করলে তখন সেটা 0-র দিকে যাচ্ছে আর সেটা বলছি। হ্যাঁ, মানে একদম নিউক্লিয়াসে যদি চলে যায় আর কি, তখন কি হয় এটা, ওই আমি যেটা বললাম যে তোমার ধরো দুটো প্রোটন তারা কাছাকাছি আসছে, তাহলে ইন্টারনিউক্লিয়ার রিপালশন বাড়বে। তাই ইন্টারনিউক্লিয়াসের রিপালশন বাড়ার জন্য হচ্ছে তোমার এই যে এইচ এ পার্টটা সেটা তোমার আস্তে আস্তে ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। এবারে হচ্ছে যে আমি একদমই যদি নিউক্লিয়াসের মানে দুটো প্রোটন যখন মার্চ করে যাবে, তখন তুমি যদি ইন্টারনিউক্লিয়ার রিপালশনটাকে ইগনোর করো, তখন ওটা হচ্ছে তোমার মানে -3/2 ইউর দিকে যাবে, সেটা বলা। ঠিক আছে স্যার। এটা আমি ঠিক মানে দুটো থেকে দুটো আলাদা বেরোচ্ছে, সেটাই একটু কনফিউজিং। একটুখানি আরেকবার একটুখানি দেখে নেবো এখন ভালো করে। যাক, এবার ছবির নেচারটা যেমন হয় সেটা একটুখানি বলে নিই। ছবির নেচারটা হচ্ছে এরকম দেখতে, তুমি যদি ধরো মানে এইটা হচ্ছে তুমি মানে এইরকম করে মানে মানে যেটা প্লটটাকে করো, এক কাজ করো যে ই মাইনাস এটা এটা বেটার হচ্ছে তুমি ই মাইনাস ইএইচটাকে প্লট করো, মানে ই মাইনাস ইএইচ এইটা মানে ই মাইনাস হাফ অ্যাটমিক ইউনিটটাকে প্লট করো, তাহলে এটা 0 হয়ে যাবে। মানে আগের প্লটে যেমন আমি করেছিলাম না যে এই ভ্যালুটা হচ্ছে -1/2 AU,
এবার তুমি যদি এই হাফ ইউটাকে বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করলে এটা 0 হয়ে যাবে। এটা এই জিনিসটাকে তুমি ধরো প্লট করছো, এনার্জিকে তুমি এইচটা মানে যেহেতু হাইড্রোজেন অ্যাটমের যে 1s অরবিটালের যে এনার্জি আর কি, হ্যাঁ, সেইটা তুমি বিয়োগ করে দাও। বিয়োগ করে দিয়ে যেটা সেই পার্টটাকে আমি জাস্ট করছি। আচ্ছা, করলে এটা দাঁড়াবে যে E2টা সেইটা তোমার এরকম দেখতে হলো, এটা E2টা এরকম ভাবে যাবে, সে কখনো বন্ডিং দিচ্ছে না। আর U1টাকে এটা দেখতে হবে, সেটা হচ্ছে কি তোমার এইটা হচ্ছে তোমার বেসিক্যালি U1টা, এটা মানে একটা মিনিমা দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে কথা, ঠিক আছে, এটা একটা মিনিমা দিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার এই মিনিমা দিয়ে যে যাচ্ছে সেটাকে বোঝার জন্য তোমাকে যেটা করতে হবে, যে এই যে E1 এর এক্সপ্রেশনটা আছে না, এই E1 এর এক্সপ্রেশনটা তুমি আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, করে 0 করো। মানে তুমি যেটা করো যে ডেল ই বাই ডেল আর ডেরিভেটিভটা করো, করে 0 করো, করে তুমি বেসিক্যালি আর এর একটা মিনিমাম ভ্যালু তুমি যা সেখান থেকে পেয়ে যাবে। এবং দেখা যাচ্ছে যে আর এর মিনিমাম ভ্যালু মানে হচ্ছে একটা পার্টিকুলার ভ্যালু অফ আর, যে ভ্যালুর জন্য এনার্জিতে মিনিমাম, সেটা তুমি পেয়ে যাবে। যেটা পাবে সেটা হচ্ছে এরকম যে আর এর ভ্যালুটা হচ্ছে তোমার দাঁড়ায়, এইটা আমি অ্যাটমিক ইউনিটেও করতে পারি অথবা অ্যাংস্ট্রমেও লিখতে পারি। অ্যাটমিক ইউনিটে করলে ওটা দাঁড়ায় হচ্ছে 2.157 অ্যাটমিক ইউনিট, মানে এটা হচ্ছে আর ইকুইলিব্রিয়াম দাদা, এটা হচ্ছে 2.157 অ্যাটমিক ইউনিট হয়। আর ডেপথ অফ দ্য পোটেনশিয়াল যেটা, ডেপথ অফ দ্য পোটেনশিয়াল তোমার বেসিক্যালি বাইন্ডিং এনার্জি দিচ্ছে আর কি। ডেপথ অফ দ্য পোটেনশিয়ালটা হয় হচ্ছে 1.76 অ্যাটমিক ইউনিট, 1.76 অ্যাটমিক ইউনিট। তাহলে দেখো, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এই যে LCAO ট্রিটমেন্ট করে তুমি যে রেজাল্টগুলোকে পাচ্ছ, যে আর ইকুইলিব্রিয়ামের ভ্যালুটা পাচ্ছ হচ্ছে তোমার 2.157 অ্যাটমিক ইউনিট, ঠিক আছে। আচ্ছা, এবারে এইটাকে তুমি চাইলে ওই অ্যাংস্ট্রমে কনভার্ট করতে পারো, অ্যাংস্ট্রমে কনভার্ট করলে 1.32 অ্যাংস্ট্রম হবে। আর ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি সেটা পাচ্ছ হচ্ছে 1.76 অ্যাটমিক ইউনিট। এটাকেও তুমি চাইলে ধরো কিলো ক্যালোরি বা কিলো জুল ইত্যাদিতে তুমি চাইলে ট্রান্সফর্ম করে নিতে পারো আর কি। বা ইলেকট্রন ভোল্টে সবচেয়ে ভালো কথা হচ্ছে ইলেকট্রন ভোল্টে তুমি এটাকে ট্রান্সফর্ম করে নিতে পারো। ইলেকট্রন ভোল্টে ট্রান্সফর্ম করলে, ও সরি, আমি 1 সেকেন্ড দাঁড়া, একটুখানি ভুল হয়েছে। এটা হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রন ভোল্টেই ভ্যালুটা হচ্ছে এইটা। অ্যাটমিক ইউনিটে করলে ভ্যালুটা বেরোবে হচ্ছে তোমার, এই বাইন্ডিং এনার্জিটা তুমি অ্যাটমিক ইউনিটে যদি করো সেটা বেরোবে হচ্ছে 0.0647 অ্যাটমিক ইউনিট। তাহলে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা হচ্ছে 0.0647 অ্যাটমিক ইউনিট। আর এটাকে যদি তুমি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করো, সেটা বেরোবে সেটা 1.76 ইলেকট্রন ভোল্ট। আর এইটা হচ্ছে LCO ট্রিটমেন্ট অফ H2+ করে। আচ্ছা, এবারে এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলো কত? এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ সেটা হয় হচ্ছে 2 অ্যাটমিক ইউনিট। 2 অ্যাটমিক ইউনিট তার মানে 1.06 অ্যাংস্ট্রম। আর ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা সেটা বেরোয় হচ্ছে তোমার 0.1024 অ্যাটমিক ইউনিট। এটাকে যদি তুমি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করো তাহলে 2.79 ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো খেয়াল করে, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে LCAO ট্রিটমেন্ট করে তুমি, ঠিক আছে, একটা বন্ড তৈরি হচ্ছে, একটা মিনিমা দিয়ে যাচ্ছে, সেটা তুমি দেখতে পাচ্ছ। এই পার্টটা একটু ভালো করে ইন্টারপ্রিট করার দরকার আছে, যা অ্যাসিম্পটোটিক লিমিট টিমিটগুলো এসব দেখে। তাই যেটা দাঁড়াচ্ছে যে তোমার এই থিওরিটিক্যালি ক্যালকুলেটেড রেজাল্ট এবং এক্সাক্ট রেজাল্টের মধ্যে কোনো অনেকটা ডিফারেন্স আছে। তুমি যেটা দেখতে পাচ্ছ যে মানে দুদিক থেকেই গন্ডগোল আর কি। মানে যখন তুমি ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থটাকে দেখছো বা ইকুইলিব্রিয়াম ইন্টারনিউক্লিয়ার সেপারেশনটাকে দেখছো, যেটা তোমার অ্যাকচুয়ালি হওয়ার কথা 1.06 অ্যাংস্ট্রম, সেটা হচ্ছে 1.32 অ্যাংস্ট্রম, অর্থাৎ সেটা বেশি হচ্ছে। আবার ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা দেখো, এক্সপেরিমেন্টালি এটা 2.79 অ্যাংস্ট্রম হচ্ছে,
তার বদলে এটা হচ্ছে 1.76 অ্যাংস্ট্রম। তার মানে এক্সপেরিমেন্টাল জিনিসটা কিন্তু তোমার বেসিক্যালি, যদি এক্সপেরিমেন্টটা দেখো, এক্সপেরিমেন্টাল ভ্যালুটা হচ্ছে এই টাইপের দেখতে, দেখো তাতে যেটা দাঁড়াচ্ছে যে তোমার এই যে ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন, ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থটা তুমি এলসিও থেকে যেটা পাচ্ছ তার তুলনায় কম হচ্ছে, তুমি দেখতে পেয়েছো। আর তার যে করসপন্ডিং এটা মানে ডেপথ অফ দ্য পোটেনশিয়াল, যেটা বেসিক্যালি ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি রিপ্রেজেন্ট করে আর কি, সেটাও দেখো তোমার এর থেকে কিন্তু অনেকটা কম হচ্ছে। এটা মানে নর্মাল যেটা হওয়ার কথা তার তুলনায় কিন্তু অনেক কম হচ্ছে। এইটা হচ্ছে তোমার 0.1024 অ্যাটমিক ইউনিট হচ্ছে এইটা। আর এইখানে যেটা আর আমি লিখে দিচ্ছি, আর ইকুইলিব্রিয়াম যেটা এক্সপেরিমেন্টাল ভ্যালু যেটা এইটা, এটা হচ্ছে তোমার অ্যাটমিক ইউনিটে করলে হচ্ছে 2 অ্যাটমিক ইউনিট। তাহলে দেখো, তাহলে প্রথমে আমি এনার্জিটাকে একটুখানি আলোচনা করলাম, মানে আমি আগের দিনে মানে আরেকটু ভালো করে হয়তো ক্লিয়ারলি আলোচনা করা যেত, যাকে মানে যেটা আমি আসলে প্রথমেই যেটা দেখলাম যে এই এনার্জি এক্সপ্রেশনগুলো বেশ কমপ্লিকেটেড বলে আমি সরাসরি ছবিটাকে এঁকে দিতে পারতাম, ছবিটা কেমন করে আসছে গেছে একটুখানি বলার চেষ্টা করছিলাম, তাদের আর টেন্স টু ইনফিনিটি পার্টটা, আর টেন্স টু জিরো পার্টটা যে একটুখানি বুঝে ব্যাপারটাগুলো কেমন হচ্ছে গেছে দেখার চেষ্টা করছি। যাকে যেটা বুঝতে পারলে ভালো, না হলে আরেকটু ভালো করে পরে আমি বলার চেষ্টা করবো এখন। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে এই যে তোমার দুটো যে এমও তুমি পেয়েছো, এই দুটো এমওটা যদি তুমি তাদের এনার্জিটা তুমি জাস্ট ইন্টারনিউক্লিয়ার সেপারেশন, এটা হচ্ছে বেসিক্যালি আর কি, আর এর রেসপেক্টে যদি তুমি প্লট করো তাহলে এই ধরনের ছবি দেখতে পাওয়া যাবে। দেখো যখন তুমি পোটেনশিয়াল, এটা সাম কাইন্ড অফ মানে ইলেকট্রনিক এনার্জিটাকে অ্যাজ এ ফাংশন অফ আর প্লট করছে, মানে এটা পোটেনশিয়াল এনার্জি সারফেসই দিচ্ছে। এই পোটেনশিয়াল এনার্জি সারফেসটা যদি মিনিমা দিয়ে যায় তাহলে তুমি সেটা বন্ডিং রিপ্রেজেন্ট করছে, আর যদি কোনো মিনিমা দিয়ে না যায় সেটা বেসিক্যালি তোমার অ্যান্টি বন্ডিং রিপ্রেজেন্ট করছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই যে যে মানে ইউয়ানটা, এইটা বা ইউয়ান না করে তার করসপন্ডিং যে ওয়েভ ফাংশনটা রাদার বলা ভালো, যে ইউয়ানের যে করসপন্ডিং ওয়েভ ফাংশন সাই ওয়ানটা, সেইটা কিন্তু করসপন্ড করছে বন্ডিং। সাই ওয়ান যেটা বেসিক্যালি সাই এস, এইটা করসপন্ড বন্ডিং, অ্যান্ড হেন্স it is called bonding molecular orbital, bonding MO, BMO। আর সাই টু যেটাকে আমি জাস্ট দেখেছিলাম সাই এ, এইটা করসপন্ড করছে অ্যান্টি বন্ডিং। অ্যান্টি মানে বন্ডিং এর অপোজিট বলে অ্যান্টি বন্ডিং, অ্যান্ড হেন্স it is called অ্যান্টিবন্ডিং এমও। অ্যান্টিবন্ডিং এমও এএমও বা কিছু একটা কি লেখো, এবিএমও নাকি? তাহলে কোনটা বন্ডিং এমও কোনটা অ্যান্টি বন্ডিং এমও সেটা আমি প্রথমে বুঝলাম। তাহলে আমি আগে প্রথমেই ওয়েভ ফাংশনটা কোনটা বন্ডিং কোনটা অ্যান্টি বন্ডিং না বলে আমি যেটা প্রথমে বললাম সেটা হচ্ছে যে দেখি কার ক্ষেত্রে এনার্জিটা একটা মিনিমা দিয়ে যায়, কার ক্ষেত্রে এনার্জিটা মিনিমা দিয়ে যায় না। সাই ওয়ানের যে করসপন্ডিং এনার্জি ইউয়ান সেটা মিনিমা দিয়ে যাচ্ছে, তাহলে মিনিমা দিয়ে যাওয়া মানে হচ্ছে সেটা একটা বন্ডিং রিপ্রেজেন্ট করে। আর ইটুটা সে কখনো মিনিমা দিয়ে যাচ্ছে না বলে সেটা তোমার অ্যাকচুয়ালি অ্যান্টি বন্ডিং রিপ্রেজেন্ট করছে। তাহলে এইটা একটা কাজ যেটা প্রথমে বোঝার ব্যাপার, বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং। আর এবারে তুমি দেখো এই যে তুমি এনার্জিগুলোকে পেয়েছিলে, মানে আমি এনার্জিগুলোকে যদি এই ফর্মে দেখি, একটা হচ্ছে ইউয়ান ইকুয়াল টু হচ্ছে ই এ প্লাস এইচ এ বি বাই 1 প্লাস এস, মানে ই ওয়ানটাকে আমি যেমন করে লিখেছি না, এইচ এ প্লাস এইচ এ বি বাই 1 প্লাস এস, আর ই টুটাকে লিখেছিলাম এইচ এ মাইনাস এইচ এ বি বাই 1 মাইনাস এস, এই তো। আচ্ছা যদি ধরে নাও ইফ এসটা ধরে নাও ফর দ্য টাইম বিং তোমার জিরো, ধরো যদি এসটা তোমার জিরো হয় তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, এসটা যদি তোমার জিরো হয়ে যায় তাহলে ইউয়ানটা পেয়ে যাচ্ছ এইচ এ প্লাস এইচ এ বি, আর ইটুটা পেয়ে যাচ্ছ কত, এইচ এ মাইনাস এইচ এ বি। তার মানে ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে যে তোমার এই ই ওয়ানটা এইচ এ থেকে এনার্জিটা যতটা
মানে আচ্ছা এইচ এবি অ্যাকচুয়ালি ইটসেলফ হচ্ছে নেগেটিভ আর কি। হ্যাঁ, তাহলে এইটা যতটা স্টেবিলাইজ হচ্ছে অন্যটা কিন্তু এক্স্যাক্টলি ততটা ডিস্টেবিলাইজ হয়ে যাচ্ছে, এবং সেটা তুমি অন্য দিক দিয়েও দেখতে পারো, মানে এইখান থেকেও তুমি দেখতে পারো। মানে আমি বলছি যে এই এই যে এক্সপ্রেশনটা আর কি, এই এক্সপ্রেশন থেকেও তোমার জিনিসটা পরিষ্কার হয়ে যেতে পারে আর কি। হ্যাঁ, যেটা হচ্ছে যে মানে মানে এপসাইলন এ বা এপসাইলন এবি টার্মসও তুমি জিনিসটাকে দেখতে পারো। মানে যেটা কথা হচ্ছে যে যে এখানে এইচ এবি বা এইচ এ আর কি, মানে এইচ এবি গুলো তারা বেসিক্যালি তোমার নেগেটিভ। নেগেটিভ যদি হয় তাহলে তুমি যদি এই ধরনের সিচুয়েশন হয় তাহলে আর একটা জিনিস বলি, একটুখানি বলেও নি, একটু এক সেকেন্ড। আচ্ছা আচ্ছা, অন্যভাবে আরেকটা করতে পারো, বা অর তুমি লিখতে পারো, অর এইরকম ভাবে ইউয়ানটা এই যে এনার্জি এক্সপ্রেশনটা পেয়েছো না, এই যে এনার্জি এক্সপ্রেশনটা পাওয়া গেছে, তাহলে এস থেকে যদি তুমি জিরো করে দাও তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, ইএইচ প্লাস ওয়ান বাই আর মাইনাস এপসাইলন এ এ প্লাস এপসাইলন এবি। ইএইচ প্লাস ওয়ান বাই আর মাইনাস এপসাইলন এ মাইনাস এপসাইলন এবি। আর ই টুটা কত হচ্ছে, এইচ প্লাস ওয়ান বাই আর মাইনাস এপসাইলন এ প্লাস এপসাইলন এবি। মানে যখন তোমার এসটাকে যদি তুমি ফর দ্য টাইমিং ধরে নাও জিরো, তাহলে এসটাকে যদি তুমি জিরো ধরে নাও তাহলে এই হচ্ছে দাঁড়াচ্ছে। তাহলে এবারে খেয়াল করো, তুমি যদি এই ই ওয়ান মাইনাস ই টুটাকে করো তাহলে কি দাঁড়াবে এটা, বা ই টু মাইনাস ই ওয়ান যা করছি, মানে আসলে এপসাইলন এবি এই টার্মগুলো বেসিক্যালি তোমার নেগেটিভ আর কি। হ্যাঁ, মানে এপসাইলন টু মাইনাস এপসাইলন ই টু মাইনাস ই ওয়ান এটা বললে হয়তো ভালো, কারণ ই টুটা এনার্জিটা অ্যাকচুয়ালি তোমার বেশি। মানে যাকে মানে এইভাবে না করে আমি ছবিটাকে এঁকে দিই, তাহলে তোমার তারপরে বলে দিতে পারবো। দেখো যেমন করে ওই যে এমও ডায়াগ্রাম তোমরা আঁকো না, একটা এমও ডায়াগ্রাম মানে হচ্ছে তার এনার্জিগুলোকে জাস্ট কোয়ালিটেটিভলি দেখানো, যে এই হচ্ছে একটা এনার্জি বললাম, এই একটা এনার্জি, এইটা হচ্ছে হাইড্রোজেনের জন্য যে পিওর তোমার যে হাইড্রোজেন অ্যাটম আর কি, তো হাইড্রোজেন অ্যাটমের যে করসপন্ডিং এনার্জিটা আর কি, সেটা ইএইচ এইরকম ভাবে আমি লিখছি। ঠিক আছে, এইটা। আর এবারে দেখতে পাচ্ছি যে কারো এনার্জি নিশ্চয়ই কমছে, কারো এনার্জি বাড়ছে, এইটা। এবং কেমন করে বাড়ছে কেমন করে কমছে জিনিসটা, যে তুমি যদি ফর দ্য টাইম বিং এরকম করে দেখো জিনিসটাকে, যে এই যে এনার্জিটা, মানে আমি ওভারল্যাপ ধরছি না, ওভারল্যাপ ধরছি না মানে ফর দ্য টাইমিং এরকম ভেবে নিতে পারো যে তারা অনেক দূরে দূরে আছে, এরকম একটা সিচুয়েশন আর কি। ঠিক আছে, তা যদি অনেক দূরে দূরে থাকে তাহলে এপসাইলন এ ওয়ান বাই আর তারা অ্যাজিভ জন্য জিরো হয়ে যাচ্ছে। তোমার এইটা মানে এটা ইএইচ বলাটা ঠিক হবে না, মানে এইটা তার থেকে বলা ভালো হচ্ছে, সবসময় সুবিধা হবে এটাকে ইএইচ না বলে আমি বরং এইভাবে বলি, যে তোমার এই যে এনার্জিটা, এই এনার্জিটা তোমার এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটাকে না আমি ধরো এই এনার্জিটা বলছি আর কি। মানে এটা ধরো তোমার ইএইচ প্লাস ওয়ান বাই আর মাইনাস এপসাইলন এ, এইটা আছে। সেইখান থেকে এই এনার্জিটা যেটা কমে গেল, কতখানি কমে গেল না, এপসাইলন এবি অ্যামাউন্টের কমে গেছে এতখানি ভ্যালুটা। আর এই ভ্যালুটা কতখানি বেড়ে গেছে না, এপসাইলন এবি অ্যামাউন্টের বেড়ে গেছে। এবং এর এই যে এইটা এই যে এনার্জিটা, এইটা বেসিক্যালি তোমার ই ওয়ান এনার্জি, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি তোমার ই টু এনার্জি, কারণ ই টুটা বেশি ই ওয়ানটা কম। তাহলে এইভাবে তুমি এনার্জিটাকে প্লট করছো। মানে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে যে বন্ডিং এমোটা যতটা স্টেবিলাইজ হচ্ছে, অ্যান্টিবন্ডিংটা এক্স্যাক্টলি ততটা ডিস্টেবিলাইজ হচ্ছে। কখন না, যখন এস ইকুয়াল টু জিরো। তাহলে ইন দিস সিচুয়েশন বা ইন দিস কেস, এক্সটেন্ট অফ স্টেবিলাইজেশন অফ এক্সটেন্ট অফ মানে স্টেবিলাইজেশন অফ bonding MO is exactly the same to that of
extent of destabilization of অ্যান্টিবন্ডিং এমো, মানে অ্যান্টিবন্ডিং এমোটা যতটুকু ডিস্টাবিলাইজ হচ্ছে বন্ডিং এমোটা কিন্তু তোমার এক্স্যাক্টলি ততটুকু স্টেবিলাইজ হচ্ছে। বা এইটাকে আমি যেটা বলতে চাইছি এইরকম ভাবে না করে তুমি এই এই যে জিনিসটা করতে পারো, এটাকে রাদার মানে যদি এপসাইলন এ বি ইত্যাদি টার্মসে না করো, তার বদলে তুমি এইভাবেও করতে পারো যে তোমার এস যখন তোমার জিরো হয়ে যাচ্ছে, একটা এনার্জি হচ্ছে এইচ এ প্লাস এইচ এবি, একটা এনার্জি হচ্ছে এইচ এ মাইনাস এইচ এবি। তার মানে এই যে গ্যাপটা এইরকম এই ফর্মে না করে তুমি চাইলে হয়তো এইরকম ভাবেও লিখতে পারো, একই মানে আর কি। মানে আমি বলছি কি যে যদি বাবা রে বাবা, এটাকে হয়তো তোমার যদি চেনা জিনিস থেকে একটুখানি অন্যরকম লাগে, তার তুলনায় হয়তো এটাকে তুমি এরকম করেও ভাবতে পারো যে এই এই এনার্জিটা আছে জন্য এইচ এ, এটা তোমার এইচ এ, এই ইউয়ানটা যেটা এখন হয়ে গেল কত না তোমার এইচ এ প্লাস এইচ এবি, এইচ এবি ইচ্ছের একটা ইন্টেজিং নেগেটিভ সাইন আছে তাই, আর ইটুটা হয়ে গেল কত এইচ এ মাইনাস এইচ এবি, এবং এই যে গ্যাপটা দেখো এইটা এইচ এবি, এটা হচ্ছে এইচ এবি, তার মানে তোমার যে ই টু মাইনাস ইউয়ান এই যে গ্যাপটা সেটা বেসিক্যালি মড অফ টু এইচ এবি, এই হচ্ছে তোমার গ্যাপটা এটা। তাহলে দেখো আমি প্রথমে কি বলছি একটু ভালো করে বোঝার চেষ্টা করি, যে যদি এসটা জিরো হতো, এসটা জিরো হলে হচ্ছে বন্ডিং এমোটা যতটা স্টেবিলাইজ হয় অ্যান্টিবন্ডিং এমোটা ঠিক এক্স্যাক্টলি ততটা ডিস্টেবিলাইজ হয়। এবং স্কুল লেভেলে যখন তোমাকে এই এমোগুলোকে আঁকতে হয় আর কি, তখন মানে এনার্জি ডায়াগ্রামটা যখন আঁকতে হয় তুমি দেখবে বন্ডিংটাকে যতখানি স্টেবিলাইজ করো অ্যান্টিবন্ডিংটাকে এক্স্যাক্টলি ততটা স্টেবিলাইজ করো। এবারে কথাটা হচ্ছে কি যদি তোমার ইয়ে হয় মানে এসটা জিরো কখন হবে, এসটা জিরো তখনই হবে যখন হচ্ছে দুটো প্রোটন হচ্ছে ওয়েল সেপারেটেড, অনেকটা দূরে দূরে আছে, তখনই তো শুধুমাত্র এটা হবে। কিন্তু বাস্তবে তো অ্যাকচুয়ালি তা নয়, বাস্তবে কিন্তু এসের একটা নন জিরো ভ্যালু আছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এস নট ইকুয়াল টু জিরো, মানে হাউ এভার স্মল হোক তখন কিন্তু এসের কিন্তু তোমার একটা নন জিরো ভ্যালু আছে। এবং সেটা কি এটা, এবং এই নন জিরো ভ্যালুটা এটা কিন্তু অবশ্যই গেটার ইকুয়াল টু কিন্তু জিরো, মানে গেটার ইকুয়াল টু বলছি মানে এটা নন নেগেটিভ, মানে এটা কখনো নেগেটিভ হতে পারে না, এটা নন নেগেটিভ অ্যান্ড ইট ইজ নন নেগেটিভ। মানে এসের ভ্যালু ইভেন যদি 0.1 বা এরকমও যদি হয় তুমি খেয়াল করো, এবারে এসের যদি একটা নন জিরো ভ্যালু থাকে, ধরে নাও আমি ফর দ্য টাইমিং এরকম বলছি এসটা হচ্ছে তোমার জাস্ট 0.1, তাহলে ইউয়ানটা কত হচ্ছে দেখো এইচ এ প্লাস এইচ এ বি বাই 1.1, আর ই টুটা কত হচ্ছে এইচ এ মাইনাস এইচ এ বি বাই 0.9, কারণ এটা 1 মাইনাস এস আছে। তাহলে এবারে খেয়াল করো, তাহলে এবারে ওটা স্যার এইচ এ হবে, ইয়ে হয়ে গেল। ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যেটা বলছিলাম, তাহলে এবার খেয়াল করো, তুমি দেখো তাহলে এই পার্টিকুলার কেসে একটা বেশি ভ্যালু দিয়ে ভাগ হচ্ছে, আর এটা কি হচ্ছে একটা কম ভ্যালু দিয়ে ভাগ হচ্ছে, মানে কি এইটা হচ্ছে অনেক বেশি ডিস্টেবিলাইজড হবে। মানে ই টুটা তুমি কি দেখতে পাচ্ছ, মানে তুমি দেখো যদি তুমি এ করো মানে তোমার আগের ক্ষেত্রে নিচের ডিনোমিনেটর এখানেও 1 ছিল এখানেও 1 ছিল, তাহলে তোমার এইচ ই এটা এইচ এ থেকে এটা যতটা বেশি এটা কিন্তু এক্স্যাক্টলি তোমার ততটা কম হচ্ছিল, বা উল্টোটা এটা যতটা কম এটা হচ্ছে এক্স্যাক্টলি ততটা বেশি হচ্ছিল। কিন্তু এখন কি দেখতে পাচ্ছ, এখন তুমি দেখতে পাচ্ছ যে তুমি ধরো আমি কথা কথা বলছি এইচ এ এর ভ্যালু ধরো 5, এইচ এ বির ভ্যালু ধরে নাও তোমার 3, মানে -3 দাদা, হ্যাঁ মানে এরকম যদি তুমি ধরো, বা দুটোই নেগেটিভ আর কি, মানে এইচ এ ধরো আমি বলছি এইচ এটা হচ্ছে ধরে নাও মানে মানে একটা -10 ধরো, আর এইচ এ বিটা ধরে নাও তোমার হচ্ছে মাইনাস তোমার ধরো 3, কথার কথা। তাহলে এবার খেয়াল করো যে এইচ এ প্লাস এইচ এ বি বাই যখন তুমি 1.1টাকে করবে তখন কি দাঁড়াচ্ছে এটা তোমার বেসিক্যালি -13 ডিভাইডেড বাই 1.1 এইটা, আর এইটা যখন করছো তুমি এইচ এ মাইনাস এইচ এ বি বাই যখন 0.9 করছো তখন সেটা কি দাঁড়াচ্ছে দেখো, এটা হচ্ছে -10 প্লাস 3 মানে -7 বাই হচ্ছে 0.9টা। তার মানে তুমি যখন এখন গ্যাপটা যখন ক্যালকুলেট করবে দুজনের মধ্যে,
তখন যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই যে এইটা যতটা স্টেবিলাইজ হয়েছে এটা কিন্তু তার থেকে অনেক বেশি ডিস্টেবিলাইজ হচ্ছে। এইগুলো একটু মুছে দিই, নাহলে এটা আবার মিসলিডিং হয়ে যাবে, ভাববে ভ্যালুটা কী রে বাবা লেখা আছে। মানে যেটা এই নিচে ডিনোমিনেটরটা একটার ক্ষেত্রে বেশি ভ্যালু দিয়ে ভাগ হচ্ছে, আর যে কম ভ্যালু দিয়ে ভাগ হচ্ছে, তাহলে যেখানে বেশি ভ্যালু দিয়ে ভাগ হবে তার এফেক্টটা কম হবে। এইটা তাহলে যেহেতু তোমার এসটা অ্যাকচুয়ালি তোমার একটা নন জিরো পজিটিভ ভ্যালু তার আছে, তাহলে এসটা অ্যাকচুয়ালি সিচুয়েশন যেহেতু এইটা, সেক্ষেত্রে তুমি এখান থেকে যেটা বলতে পারছো যে মানে এইটার জন্য এটা দাঁড়াবে তোমার এই যে সিচুয়েশনটা করেছিলাম এটা হচ্ছে তোমার এসটা জিরো হওয়ার জন্য, মানে এটা হচ্ছে এস ইকুয়াল টু জিরো কেসটা। আর যদি এস নট ইকুয়াল টু জিরো কেস হয় কি হবে? ধরে নাও এইটা আমি ফর দ্য টাইম বিং এইচ এ, এটা এইচ এ বলছি, এটাকে এনার্জি প্লট করা হচ্ছে। আমি একটু বেশি ম্যানিফেস্ট করি তোমায় দেখাচ্ছি। মানে একটু এতটা বেশি নয়, কিন্তু আমি ম্যানিফেস্ট করে তোমায় দেখাচ্ছি। তাহলে এইখানে যেটা ইউয়ানটা এটা হয়ে যাচ্ছে তোমার এইচ এ প্লাস এইচ এ বি বাই একটা ওয়ান প্লাস এস ভ্যালু, আর এইটা হচ্ছে তোমার এইচ ই টু, এটা হচ্ছে এইচ এ মাইনাস এইচ এ বি বাই হচ্ছে তোমার ওয়ান মাইনাস এস। এই যে নিচে কিন্তু ওয়ান মাইনাস এসটা আছে, সেখানে এইটা অনেক বেশি ডিস্টেবিলাইজ হবে, কারণ এটা কতটা স্টেবিলাইজ হচ্ছে তার তুলনায়। ঠিক আছে, এবং এক্ষেত্রে যদি তুমি ওই এনার্জি গ্যাপটাকে ক্যালকুলেট করো, ই টু মাইনাস ইউয়ানটা, ই টু মাইনাস ইউয়ান যখন ক্যালকুলেট করবে সেটা কি দাঁড়াবে না তোমার ওই এইচ এ মাইনাস এইচ এ বি বাই ওয়ান মাইনাস এস মাইনাস এইচ এ প্লাস এইচ এ বি বাই ওয়ান প্লাস এস। তুমি নিচে করে ফেলো ওয়ান মাইনাস এস স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে এইচ এ মাইনাস এইচ এ বি প্লাস এইচ এ এস মাইনাস এইচ এ বি এস, তারপরে এখানে হচ্ছে মাইনাস এইচ এ মাইনাস এইচ এ বি, এটা হলো আর কি থাকছে তোমার, এটা এখানে গেলে এটা এস দিয়ে গুণ হলো মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস এইচ এ ইন্টু এস হলো, তাই তো? আর এইটা হলে আবার মাইনাস মাইনাসে প্লাস, তাই তো নাকি? মাইনাসে প্লাস এইচ এ বি এস হচ্ছে এটা। তাহলে দেখো এই এইচ এ কেটে গেল, হ্যাঁ, এইচ এ বি এস কেটে যাচ্ছে না গো, তাই তো? দেখো এগুলো কাটছে তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে মাইনাস টু এইচ এ বি প্লাস টু এইচ এ ইন্টু এস ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ স্কোয়ার। তাহলে তুমি দেখতে পাচ্ছ এটাকে যদি মড দিয়ে তুমি লেখো, তাহলে টু ইন্টু এইচ এ বি মডিউলাস স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এস স্কোয়ার প্লাস টু, এটা যেমন আছে আছে, মানে এইচ এর যদি নেগেটিভ করো তাহলে তার মতো করে একটা মাইনাস দিয়ে তুমি লিখবে, না হলে এটাকে তো ইচ্ছিল একটা নেগেটিভ সাইন থাকে, এটা হচ্ছে মাইনাস টু মড অফ এইচ এ ইন্টু এস বাই হচ্ছে ওয়ান মাইনাস এস। তাহলে যেটা আগের ক্ষেত্রে গ্যাপটা জাস্ট টু এইচ এ বি তুমি জাস্ট করে ফেলতে পারছিলে, এখন কিন্তু গ্যাপটা তোমার পাল্টে যাচ্ছে। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তোমার নর্মালি কিছু বইয়ে আছে, আমি দেখেছি অসীম দাসের বইয়ে আছে, আর পি সরকার বইয়ে বলা নেই। সেটা হচ্ছে যে যখন তুমি এলসিও করবে, একটা বন্ডিংয়ের মতো তৈরি হচ্ছে, একটা অ্যান্টি বন্ডিংয়ের মতো তৈরি হচ্ছে, দুজনের ক্ষেত্রে কিন্তু স্টেবিলাইজেশন এবং ডিস্টেবিলাইজেশনটা ইকুয়াল এক্সটেন্টে হয় না। তার মানে যখন এসটা তোমার নন জিরো আর কি, সেই পার্টিকুলার কেসে হচ্ছে যে অ্যান্টি বন্ডিং এমও
antibonding MO will be destabilized more than the extent of stabilization of bonding molecular orbital। ঠিক আছে, তাহলে এইটা একটুখানি বুঝতে পারলে কি বলতে চাইলাম? তো কোয়ালিটেটিভলি ব্যাপারটাকে দেখো, আমি একটুখানি অঙ্কটা কষেছি বলে অঙ্কটা একটু ব্যবহার করার চেষ্টা করছি। তাহলে প্রথম যেটা কথা, যে আমি আগের দিনে অঙ্কটাকে কষে নিয়েছিলাম, এবার আমি জিনিসগুলোকে ইন্টারপ্রিট করছি, মানে তোমার চেনা ফর্মে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে তুমি জাস্ট দুটো এমও পেয়েছো, তার করসপন্ডিং দুটো এনার্জি পেয়েছো, তাহলে দুটো এমোর মধ্যে কার এনার্জি কম কার এনার্জি বেশি প্রথমে তোমাকে বুঝতে হবে। তার জন্য তোমার এই ছবিটা ইজ ইম্পর্টেন্ট, যে সাই2 করসপন্ডিং এনার্জি E2টা সে কোনো বন্ডিং দিচ্ছে না, সাই1 করসপন্ডিং এনার্জিটা সেটা মিনিমা দিয়ে যাচ্ছে বলে সে অ্যাকচুয়ালি একটা বন্ডিং রিপ্রেজেন্ট করছে। এটা প্রথম কথা, সেটা বুঝতে হবে। ঠিক আছে, আর এবং তার সঙ্গে আমি যেটা বুঝে নিচ্ছি সেটা হচ্ছে যে অ্যাজ ফার অ্যাজ ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ অ্যান্ড ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জি ইজ কনসার্ন, এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে মিলটা কতটা আর কি সেটা একটুখানি দেখে নিলাম। ঠিক আছে, আচ্ছা দেখলাম একটুখানি মিলের একটু গন্ডগোল আছে আর কি, মানে অনেকটাই গন্ডগোল আছে, মানে এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে আমার যে এলসিও এই যে অ্যাপ্রক্সিমেট রেজাল্টটার মধ্যে অনেকটা ডিফার করে। আচ্ছা, তারপরে আমি এই যে বন্ডিং বা অ্যান্টিবন্ডিং এমও, মানে তোমার বেসিক্যালি হাইড্রোজেন অ্যাটমের জন্য যদি পিওর অ্যাটমিক অরবিটাল কনসিডার করতে তার যা এনার্জি হতো, এখন তুমি দেখতে পাচ্ছ তার এনার্জিটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এবার যে সেই এনার্জিটা চেঞ্জ হচ্ছে, বন্ডিং এবং এনার্জিটা কমে যাচ্ছে, অ্যান্টিবন্ডিং এনার্জিটা বেড়ে যাচ্ছে, এবার ঠিক কতটা কমছে কতটা বাড়ছে সেই একটা জায়গা একটুখানি আলোচনা করার দরকার আছে। সেটা হচ্ছে কি তোমার যে যদি ওভারল্যাপ ইন্টিগ্রালটা তুমি জাস্ট 0 ধরে নাও, তাহলে যতখানি স্টেবিলাইজেশন হবে ঠিক ততখানি ডিস্টেবিলাইজেশন হবে। আর যদি অ্যাকচুয়ালি ওভারল্যাপ ইন্টিগ্রাল একটা নন জিরো ভ্যালু আছে, সেটা বেসিক্যালি তোমার রিপ্রেজেন্ট করছে যে ডিস্টেবিলাইজেশনের পরিমাণটা হচ্ছে বেশি হবে দ্যান দ্য স্টেবিলাইজেশন। এটা একটা জায়গা। আচ্ছা, আর একটা জিনিস ইম্পর্টেন্ট, দেখো তুমি যদি লেটস সে ওয়েভ ফাংশনের প্লট করো, ধরো মানে আমি জাস্ট একটা সাই ওয়ানের এক্সপ্রেশনটা তুমি কেমন করে লিখেছো না, 1/√2 × 1 + s, তার সঙ্গে ছিল হচ্ছে কি না সাই এ প্লাস সাই বি। তো আচ্ছা, এবারে এই সাই1 করসপন্ডিং যদি প্রবাবিলিটি ডেন্সিটিটাকে দেখো, সেটা কি না সাই1 তার মডিউলাসের স্কোয়ার, এটা হয়েছে 1/2 × 1 + s হয়ে যাচ্ছে। আর সেটার সঙ্গে থাকছে কি সাই এ মডিউলাসের স্কোয়ার প্লাস সাই বি মডিউলাসের স্কোয়ার প্লাস 2 সাই এ সাই বি। আচ্ছা, রিয়েল অরবিটাল যেহেতু তাহলে মডিউলাস নেওয়া নেওয়া সমান বেসিক্যালি, এটা হলো। আর উল্টো দিকে যখন তুমি সাই2টাকে করছো, যেটা বেসিক্যালি 1/√2 × 1 - s, এটা তো সাই এ মাইনাস সাই বি। তো তাহলে প্রবাবিলিটি ডেন্সিটি যখন ক্যালকুলেট করছো, তা স্কোয়ার করে দিচ্ছ রিয়েল অরবিটাল, মানে তোমার বেসিক্যালি মড লেখা আর মড না লেখা তোমার বেসিক্যালি সমান। এইটা 1/2 × 1 - s, এটা থাকছে সাই এ তার স্কোয়ার সাই বি তার স্কোয়ার -2 সাই এ সাই বি, এইটা ঠিক আছে। আর তাহলে এবার খেয়াল করো যে তোমার এই পার্টিকুলার কেসে যে ইন্ডিভিজুয়াল যে অরবিটালগুলো তাদের যে প্রবাবিলিটি ডেন্সিটি, এইটা কি, এটা বেসিক্যালি যদি শুধুমাত্র একটা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যদি তোমার একটা 1s অরবিটাল একটা ইলেকট্রন থাকতো, তার যে প্রবাবিলিটি ডেন্সিটি এইটা হচ্ছে Hb, সেখানে যদি তোমার তার যে 1s অরবিটাল সেখানে যদি একটা ইলেকট্রন থাকতো তার যে প্রবাবিলিটি ডেন্সিটি, তার সঙ্গে এই পার্টটা যোগ হয়েছে আর এই পার্টটা হচ্ছে তোমার বেসিক্যালি বিয়োগ হয়েছে। একটার ক্ষেত্রে জিনিসটা যোগ হয়েছে, একটা হচ্ছে তোমার বিয়োগ হয়েছে। এবারে যদি এরকম সিচুয়েশন হয়ে যায় যে একদম আর মানে মানে আরটা হচ্ছে তোমার একদম মাঝখানে আছে, মানে বা অন্যভাবে বলতে গেলে মানে 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 ইলেকট্রনটা একদম দুজনের একদম মাঝখানে আছে, মাঝখানে মানে এই যে ছবিটা প্রায় মাঝখানে আমি দেখিয়েছিলাম এখানে, এই যে ছবিতে যদি এমন হতো যে আর এ আর আর বি এই দুটো যে এক্স্যাক্টলি সমান যদি সমান হয়ে যায়, তাহলে আর এ আর বি যদি সমান হয়ে যায়, হ্যাঁ, তখন যেটা দাঁড়াবে যে সাই এ ইকুয়াল টু সাই বি হয়ে যাবে। তখন তুমি দেখো ρ1টা হয়ে যাবে কত, সাই ইকুয়াল টু সাই বি হয়ে গেলে এটা 4 সাই এ তার স্কোয়ার বা 4 সাই বি তার স্কোয়ার হয়ে যাচ্ছে। আর এখানে ρ2টা কত হয়ে যাবে, ρ2টা বেশিরভাগ সময় 0 হয়ে যাবে। তারপরে দেখো যেটা দাঁড়াচ্ছে যে তুমি যদি মানে প্রবাবিলিটি ডেন্সিটিটাকে প্লট করো,
প্রবাবিলিটি ডেন্সিটি প্লট করলে, তো আমি জাস্ট এইরকম করে তোমার দেখাই, এইরকম করে দেখাতে হবে। আমি বরং এই ধরো তোমার একটা H2 প্লাস, এইখানে হচ্ছে এ নিউক্লিয়াসটা আছে, এখানে তোমার বি নিউক্লিয়াসটা আছে, এটা। আর এমনিতে যদি তুমি যদি এই সাই সাই এ মডিউলাসের স্কোয়ারটাকে প্লট করে, সেটা এরকম দেখতে হবে। সাই বি মডিউলাসের স্কোয়ারটাকে যদি প্লট করো, সেটা হচ্ছে এরকম দেখতে। আচ্ছা, এবারে তুমি যখন সাই ওয়ান তার মডিউলাসের স্কোয়ারটাকে প্লট করছো, অর্থাৎ রো ওয়ানটাকে প্লট করছো, সেটা কেমন দাঁড়াচ্ছে? মানে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে যে এই দুটো তাদের মধ্যে একটা ওভারল্যাপ হবে। আচ্ছা, এবার ওভারল্যাপের জন্য আমি আসলে এই ছবিটা ঠিক হলো না, মানে ছবিটা ঠিক হলো না, মানে মানে বেসিক্যালি মানে আমি আজ যেন করছি কোনো ওভারল্যাপ নেই, আমি ওভারল্যাপটাকে ধরি, এরকম আছে। আর এইটা হচ্ছে তোমার এরকম আছে, ধরো এটা সাই ওয়ান মডিউলাস, এটা সাই টু মডিউলাস স্কোয়ার। এবার রেজাল্টেন্টটা যেটা দাঁড়াবে, রেজাল্টেন্টটা কেমন তোমার দাঁড়াবে না, এটা হচ্ছে তোমার এরকম টাইপের দেখতে হলো। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি রো ওয়ান, যেটা সাই ওয়ান মডিউলাসের স্কোয়ার, এইটা এটা হচ্ছে রো ওয়ান। মানে কি দাঁড়াচ্ছে তোমার এখানে, যে এই পার্টিকুলার কেসে যে এই দুটো ওভারল্যাপ করছে, মানে দুটো ওয়েভ অ্যাজিভ যেন ওভারল্যাপ করছে, ওভারল্যাপ করলে যেটা হয় আর কি, মানে এই জায়গাটা মানে মানে এটা আমি জাস্ট একটুখানি মাঝে গ্যাপটাকে রেখেছি আর কি, এ করে মানে এটা হয়তো তারা কতটা সেপারেটেড তার উপরে নির্ভর করবে, যদি দুটো নিউক্লিয়াস কাছে আসে মাঝের ভ্যালুটা তোমার বেড়েও যেতে পারে। যাকে সেটা হচ্ছে তোমার সাই ওয়ান বা রো ওয়ান স্কোয়ার, তার এটা হচ্ছে এরকম দেখতে। আর যেটা কথা হচ্ছে যে এই মাঝের জায়গাটাতে যে প্রবাবিলিটিটা, সেটা কত না, তোমার একটার জন্য যা হয় তার 4 টাইমস, একটার জন্য যা হয় তার বেসিক্যালি 4 টাইম, মানে এই যে হাইট থেকে এটা হচ্ছে তার প্রায় 4 টাইমস মাঝে, মানে এইটাকে এটা হচ্ছে, মানে অন্যভাবে বলে এইখানে যে ভ্যালুটা থাকে একজনের জন্য 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ টাইপ এটা। আর উল্টো দিকে যদি তুমি, এটা হচ্ছে ফর বন্ডিং এমো, ফর বন্ডিং এমো। আর অ্যান্টি বন্ডিং এমোর জন্য যদি তুমি দেখো, তাহলে কি দেখতে পাচ্ছ না, যখন তোমার মাঝখানটা হচ্ছে এটা ধরো এ নিউক্লিয়াস, এটা হচ্ছে বি নিউক্লিয়াস। এবারে তোমার যখন তুমি এ করছো, মানে রো টু বা সাই টু, এটা হচ্ছে তোমার এটা সাই এ মডিউলাস স্কোয়ারের ছবি, এটা সাই বি মডিউলাস স্কোয়ারের ছবি। এবারে যখন তুমি এটাকে করবে, তখন জিনিসটা কেমন দাঁড়াচ্ছে, মাঝখানে হচ্ছে জিনিসটা জিরো হয়ে যাচ্ছে, মানে এটা এরকম করে অ্যাজিভ যেন যাচ্ছে। হ্যাঁ, এটা এইরকম ভাবে ঠিক হলো না, এটা সরি, এটা নেগেটিভ দিকে তো ঠিক না, একটা ভুল হচ্ছে। এই জায়গায় জিরো হলো, তারপর একটা তোমার ভ্যালু ধরো বাড়তে পারে, এই ধরনের দেখতে হচ্ছে। এটা কার জন্য না, রো টু, মানে বেসিক্যালি সাই টু মডুলাস স্কোয়ারটা এরকম দেখতে হচ্ছে। তার মানে এই যে মিড পয়েন্টে যেটা, এই মিড পয়েন্টে তুমি দেখতে পাচ্ছ এই পার্টিকুলার কাছে একটা নোড আছে, এটা হচ্ছে ফর অ্যান্টি বন্ডিং এমও। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ মিড পয়েন্টে তোমার একটা পার্টিকুলার নোডাল প্লেন বা নোডাল পয়েন্ট আছে আর কি, যেখানে কিন্তু প্রবাবিলিটিটা জিরো হচ্ছে। তাহলে এবারে এইখান থেকে তুমি একটা বন্ডিং অ্যান্টি বন্ডিং এক্সপ্লেন করতে পারবে। দেখো যে বন্ডিং এমোর ক্ষেত্রে দুটো নিউক্লিয়াসের মাঝে কিন্তু প্রবাবিলিটি ডেন্সিটিটা বেড়ে গেছে। আর এই পার্টিকুলার কেসে দুটো নিউক্লিয়াসের মাঝে, তাহলে একটা হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল তো কনসিডার যদি তুমি করো, মানে এটা H2 প্লাসই তুমি কনসিডার করছো, এটা সেখানে হোমোনিউক্লিয়ার, মানে এই অ্যাটমটা যেমন, এই নিউক্লিয়াসটা যেমন দেখতে, ওই নিউক্লিয়াসটা তেমন দেখতে। এবার ইলেকট্রনটা যদি সে দুজনের ঠিক মাঝখানে থাকে, তাহলে বন্ডিং হলে কি হবে, দুজনের মধ্যে ইলেকট্রন ডেন্সিটিটা বেড়ে যেতে হবে। আর অ্যান্টি বন্ডিং হলে কি হবে, দুজনের মধ্যে ইলেকট্রন ডেন্সিটিটা কমে যেতে হবে। তার মানে এই প্রথম কেসটার ক্ষেত্রে মানে মানে ইলেকট্রন ডেন্সিটিটা বেড়ে গেল, মানে ইলেকট্রন ডেন্সিটি
density in between the two nuclei, increases. আর এক্ষেত্রে হচ্ছে তোমার ইলেকট্রন ডেনসিটি in between the two nuclei decreases. তাহলে মানে পরিষ্কার এই যে মানে বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং দু রকম করে তুমি দেখতে পারো। একটা হচ্ছে এনার্জি, মানে এনার্জি পোটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম যখন তুমি আঁকছো সেটা কোনো মিনিমা দিয়ে যাচ্ছে কিনা, সেইটা একটা যেমন দেখার রাস্তা। আর একটা দেখার রাস্তা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ইন বিটুইন দ্য টু নিউক্লিয়াস, সেটা বাড়লো কি বাড়লো না, সেই জায়গা থেকেও তুমি যা জিনিসটাকে দেখতে পারো। ঠিক আছে, এই জায়গাটা পরিষ্কার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা জিনিস তোমরা করেছো, বন্ড অর্ডার বলে একটা জিনিস তোমরা ডিফাইন করেছো। আচ্ছা, বন্ড অর্ডারটা ব্যাপারটা কিছুই না, জাস্ট তোমার ভ্যালেন্স বন্ড থিওরি আমরা পড়বো। ভ্যালেন্স বন্ড থিওরিতে এই নাম্বার অফ বন্ডস আর কি, সেটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। নাম্বার অফ বন্ডসের সংখ্যা বাড়লে তোমার বন্ডটা স্ট্রং হয়, বা তাদের যে ইন্টারনিউক্লিয়ার সেপারেশনটা কমে যায়, এগুলো তোমার জানা আছে। আর ঠিক এখানেও ঠিক একই রকম ব্যাপার, যে এই নাম্বার অফ বন্ডসটাকে তুমি জাস্ট রিপ্লেস করছো বন্ড অর্ডার বলে একটা টার্ম দিয়ে। আসলে যেটা কথা যে এই H2+ ক্ষেত্রে একটা ইলেকট্রন আছে, সেটা অবশ্যই হচ্ছে তোমার বন্ডিং এর মতো থাকবে। কিন্তু যখন তোমার একটা মেনি ইলেকট্রন হোমোনিউক্লিয়ার অ্যাটম নিয়ে তুমি হোমোনিউক্লিয়ার মলিকুল নিয়ে তুমি কথাবার্তা বলবে, সেখানে অনেকগুলো ইলেকট্রন থাকে। তো তাহলে অনেকগুলো যদি ইলেকট্রন থাকে, তাহলে যেহেতু ইলেকট্রনগুলো বেসিক্যালি ফেরিমিয়নস, তারা ওই আউবা প্রিন্সিপাল, হুনসু আর পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ফলো করে তারা বিভিন্ন সকল মলিকুলার অরবিটালগুলোতে ইলেকট্রনগুলো সাজানো হবে আর কি। তখন যে বন্ডিং এমোটা, মানে তোমার বন্ড অর্ডার ক্যালকুলেট করতে গেলে নাম্বার অফ electrons in bonding MO minus number of electrons in anti-bonding MO divided by হচ্ছে 2। এইটা দিয়ে তোমাকে বন্ড অর্ডার ঠিক করতে হয়। এবারে বন্ড অর্ডারটা যদি তোমার ধরো তোমার লেস ইকুয়াল টু 0 হয়, তার মানে এটা করসপন্ড করবে দ্যাট ইজ নো বন্ডিং, কোনো বন্ডিং হয়নি। আর যদি গ্রেটার দ্যান 0 হয়ে যায়, দ্যাট ইজ এ বন্ডিং। এবারে সেই বন্ডটা কতটা তোমার স্টেবল বন্ড হবে সেটা পরের কথা, সেটা তো আরো অনেক এনার্জি ক্যালকুলেশন ইত্যাদি করে দেখতে হবে। তাহলে যদি তুমি দেখো যে কারো ক্ষেত্রে বন্ড অর্ডারটা 0 বা লেস দ্যান 0 হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে, তখন তোমাকে ধরে নিতে হবে ওখানে অ্যাকচুয়ালি কোনো বন্ড তৈরি হয়নি। কেন আমরা পরে দেখতে পারি, তাহলে হিলিয়াম He2 হিলিয়াম, মানে আমি আসলে এক্ষুনি এগুলো বলা ঠিক হচ্ছে না, কারণ আমি H2+ একটা ইলেকট্রন আছে সেই কেসটাকে করেছি। এবার হাইড্রোজেন মলিকুলের ক্ষেত্রে জিনিসটাকে অন্তত এক্সটেনশনটা করি, এক্সটেনশন করার পরে জিনিসটা আরো বেশি তোমার কাছে পরিষ্কার হবে। যাকে তো বন্ড অর্ডার একটা কনসেপ্ট তোমার জাস্ট LCO এই ট্রিটমেন্টের মধ্যে থাকে, যেটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য বন্ডিং এমো বাই নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য অ্যান্টি বন্ডিং এমো ডিভাইডেড বাই 2, যেটা ভ্যালেন্স বন্ড থিওরিতে যেমন নাম্বার অফ বন্ডস, এখানে বন্ড অর্ডার দিয়ে সেটা তুমি বুঝতে পারবে। বন্ড অর্ডারের ভ্যালুটা 0 বা নেগেটিভ যদি হয়ে যায়, তাহলে তুমি বুঝবে সেখানে এফেক্টিভলি কোনো বন্ড নেই, অর্থাৎ বন্ডিং হচ্ছে না। আর যদি তোমার বন্ড অর্ডারটা গ্রেটার দ্যান 0 হয়ে যায়, তাহলে তোমাকে বুঝতে হবে দ্যার ইজ এ বন্ডিং। এটা মিলি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে তুমি এটাকে ব্যবহার করবে। ঠিক আছে, এটা। আর আরেকটা জিনিস তুমি দেখো, সেটা হচ্ছে যে এই যে সকল ψ1 বা ψs বা 1/√2 × 1 + s ψa + ψb, এই যে কাজটা তুমি করলে, আর এটা তো সিমেট্রিক উইথ রেসপেক্ট ইন্টারসেক্স তুমি দেখেছো। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে তুমি যদি দেখো যে এই এমোগুলোকে না আঁকতে পারা যায়। হ্যাঁ, মানে এমোগুলোকে আমি পরে তোমাকে বিভিন্ন রকমের এমো আঁকা তোমার শেখাবো আর কি। হ্যাঁ, যে এই এমোগুলোকে আঁকতে পারা যায়, দেখা যায় এমোগুলোকে আঁকলে এইটার ক্ষেত্রে একটা ইনভার্সন সিমেট্রি থাকবে। তাহলে দিস হ্যাজ অ্যান ইনভার্সন সিমেট্রি মানে হচ্ছে তোমার ওই যেটা হয় আর কি, যে তুমি যখন এমো ছবিটাকে আঁকবে, ওভারঅল এমোটাকে, তার অ্যাঙ্গুলার
ডিস্ট্রিবিউশনটাকে আঁকবে, অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশনটা বিভিন্ন রকমভাবে আঁকার একটা সুযোগ আছে। মানে আসলে এই 1s অরবিটাল যদি হয় মানে এরকম হয়তো মানে আমি এগুলো এগুলো পরে আঁকা শেখাবো আর কি। হ্যাঁ, ধরো এরকম যদি তোমার এই এইচ অ্যাটমটা এরকম থাকে, এইচ বি অ্যাটমটা এরকম থাকে, তাহলে তাহলে তোমার বন্ডিং এমোটাকে তুমি জাস্ট এরকম ভাবে আঁকলে। এই বন্ডিং এমোটা আমি এইরকম ভাবে ধরো আঁকলাম এবং এখানে সর্বত্রই প্লাস আছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে বন্ডিং এমোটা এরকম ধরো দেখতে। আর অ্যান্টি বন্ডিং এমোটা যেটা হচ্ছে, অ্যান্টি বন্ডিং এমোটা একটা এক্সপ্রেস করার নর্মাল রাস্তাটা হচ্ছে এরকম। তো এটা এ আছে, এটা বি আছে, এটা হচ্ছে তোমার সামাও এরকম, এরকম করে আমি আঁকলাম আর হ্যাঁ। এটা মানে অ্যাজিভ যেন এই মাঝখানে ইলেকট্রন ডেন্সিটিটা কমে গিয়ে এটা সাইডের দিকে ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেছে এটা, আর এখানে হচ্ছে এই মাঝখানে ইলেকট্রন ডেন্সিটি কমে সাইডের দিকে বেড়ে গেছে আর কি। এটা প্লাস আছে ধরো, এটা হচ্ছে তোমার একটা প্লাস আর একটা মাইনাস এরকম ভাবে লিখতে হয় আর কি এটা। তাহলে এই পার্টিকুলার কাছে ইনভার্সন সিমেট্রি আছে ইন দ্য সেন্স যে তুমি একটা পার্টিকুলার পয়েন্ট কনসিডার করো এক্স ওয়াই জেড, আর মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সাইনটা এক্স্যাক্টলি একই, কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে একদিকে সাইনটা পজিটিভ হলে একদিকে সাইনটা হচ্ছে তোমার নেগেটিভ আর কি। তাহলে একজনের ইনভার্সন সিমেট্রি আছে, তাহলে ইনভার্সন সিমেট্রি যদি থাকে তাকে বলা হয় তোমার। আর আরেকটা হচ্ছে এটা সিগমা বন, মানে মানে সিগমা পাই, এই যে নোমেনক্লেচার গুলো কি আমি একটু পরে তোমায় বলছি। এইটা হচ্ছে তোমার জি টাইপ, জি টাইপ। আবার উল্টো দিকে যখন সাই টুটাকে কনসিডার করছো অর্থাৎ সাই এ, যেটা বেসিক্যালি 1/√2 * 1 - s, যেটা সাই এ মাইনাস সাই বি এইরকম ভাবে তুমি যখন লিখছো, মানে তুমি মনে মনে ভাবো সাই এ মাইনাস সাই বি মানে হচ্ছে সাই এ প্লাস মাইনাস সাই বি। তাহলে সাই এটা যদি 1s অরবিটাল হয় তার পজিটিভ সাইন হয়, তাহলে সাই বি তাহলে সেটা নেগেটিভ সাইন হয়ে গেল। মানে এটা মাইনাসের বদলে তুমি জিনিসটা ভাবো প্লাস অফ মাইনাস সাই বি, তবে এটা নেগেটিভ সাইন হয়ে গেল। তার মানে এর কোনো ইনভার্সন সিমেট্রি নেই। দিস ইজ অ্যান্টিসিমেট্রিক, মানে দিস ইজ অ্যান্টিসিমেট্রিক with respect to, this is antisymmetric with respect to ইনভার্সন। এইটাকে তুমি বলবে ইউ টাইপ, মানে উনজিরেটেড টাইপ। তাহলে তাহলে বন্ডিং এমোটা হচ্ছে তোমার জি টাইপ আর অ্যান্টি বন্ডিং এমোটা হচ্ছে ইউ টাইপ হয়ে গেল। আচ্ছা, এবারে এইখানে এই যে তোমরা সিগমা বন পাই বন ইত্যাদি বলো, আসলে এইটার জন্য একটুখানি তোমাকে কষ্ট করতে হবে। সেটা হচ্ছে যে যখন তুমি এক্স্যাক্টলি সলভ করো না, তুমি ধরো মানে এক্স্যাক্ট সলিউশনটা যদি করতে হয়, খুব কুইকলি একটু কথা বলেছি, এক্স্যাক্ট সলিউশন ইউজিং ধরো ইলেকট্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম যদি তুমি করো, কোঅর্ডিনেট সিস্টেম যদি করো না, তাহলে দেখতে পাওয়া যায় যে ওভারঅল ওয়েভ ফাংশন যেটা না, এই ওভারঅল ওয়েভ ফাংশনের মধ্যে তোমার কতগুলো পার্ট থাকে, মানে মানে কতগুলো পার্ট থাকে মানে হচ্ছে তোমার মানে এই যে ওভারঅল ওয়েভ ফাংশন যেটা তুমি পেলে সেটা বন্ডিং হতে পারে বা অ্যান্টি বন্ডিং হতে পারে ইলেকট্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে না, তোমার কি বলবো মানে একটা মানে মানে একটা মানে মিউ ডিপেন্ডেন্ট একটা পার্ট, নিউ ডিপেন্ডেন্ট একটা পার্ট, আর একটা ফাই ডিপেন্ডেন্ট পার্ট থাকে। এবারে মিউ নিউ ফাই এগুলো এখানে আমি ডিফাইন করছি না, মানে একটা পার্ট থাকে যেটা একটা মানে মিউ বলে একটা ভেরিয়েবল আছে তার উপরে ডিপেন্ড করে, আর একটা ধরো পার্ট আছে যেটা নিউ বলে একটা ভেরিয়েবল তার উপরে ডিপেন্ড করে, আর একটা পার্ট যেটা বেসিক্যালি ফাই এর উপরে ডিপেন্ড করে, ফাই এর উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, আমি আর এখানে ওই মিউ কি নিউ কি এইসবগুলো বললে আবার জিনিসটা তোমার হয়ে যাবে। মানে আসলে যখন ওই আমি যে কার্টিক্যাল কোঅর্ডিনেট থেকে কোঅর্ডিনেট সিস্টেম থেকে যখন ইলেকট্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমি ট্রান্সফর্ম করি না, তখন বেসিক্যালি এই জিনিসগুলো আসে আর কি। ঠিক আছে, এইটা মানে যেখানে আসলে ওই যে আর এ আর আর বি ছিল, তো আর এ আর আর বি, তাহলে আর এ আর আর বি এরা হচ্ছে তোমার বেসিক্যালি মানে মিউ এবং নিউর সঙ্গে কীরকমভাবে রিলেটেড আর কি, সেটা এরকম হয় যে তুমি লিখতে পারো যে আর এটা এইটা বেসিক্যালি এই মিউ প্লাস নিউ ইন্টু আর ডিভাইডেড বাই 2, আর আর বিটা হয়ে যায় হচ্ছে
মিউ মাইনাস নিউ আর ডিভাইডেড বাই 2 এইরকমভাবে তোমার আর এ আর বি এবং মিউ এরকমভাবে হচ্ছে একে অপর মিউ নিউ এরা হচ্ছে একে অপরের সঙ্গে এরকমভাবে রিলেটেড আর কি এখানে। দেখে সেটা আমি বলতে চাইছিলাম না, ওটা বাদ দাও। কিন্তু এই যে ফাই পার্টটা, এই ফাই পার্টটা দেখতে হয় 1/√2π ই টু দি পাওয়ার। দেখো আমরা যদি অ্যাটম হতো তাহলে ফাই পার্টের সলিউশনটা কেমন করে লিখতাম, 1/√2π ই টু দি পাওয়ার আই এম ফাই। কিন্তু যখন তুমি H2 প্লাস সিস্টেম কনসিডার করবে তখন ওটাকে জাস্ট লিখতে হয় 1/√2π ই টু দি পাওয়ার আই ল্যামডা ফাই। এটা হচ্ছে ফাই পার্টের সলিউশনটা তোমার এরকম টাইপের দেখতে। আচ্ছা, এবারে অ্যাটমের ক্ষেত্রে এটা তুমি এমএল মানে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার লিখতে আর কি, ঠিক সেই টাইপের জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে ল্যামডার ভ্যালুটা, ল্যামডাটাকে তুমি জাস্ট একটা মানে কি বলবো একটা এফেক্টিভ ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার এরকম নাম দিতে পারো। মানে অ্যাটমের ক্ষেত্রে হলে ওটা জাস্ট ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলতে, এখানে হচ্ছে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার এরকম তুমি জাস্ট নামটাকে দিতে পারো। এবার এই ল্যামডার ভ্যালুর উপরে নির্ভর করে না তোমার বিভিন্ন এমোগুলোকে বিভিন্ন নামে জাস্ট তোমার ডাকা হয়। যেমন ধরো ল্যামডার ভ্যালুটা যদি তুমি 0 বলো সেটা হচ্ছে সিগমা, ল্যামডার ভ্যালু 2 হলে, ল্যামডার ভ্যালু 1 হলে সেটা হচ্ছে পাই, ল্যামডার ভ্যালু হচ্ছে 2 হলে সেটা হচ্ছে তোমার ফাই বা ডেল্টা, ডেল্টা এই ধরনের তোমার জিনিসপত্রগুলো যা আছে। মানে ল্যামডার ভ্যালু মানে ল্যামডা মানে রাদার মড ল্যামডা বলা ভালো, মড ল্যামডার ভ্যালুটা তুমি ধরো 0 নিতে পারো, ল্যামডা প্লাস মাইনাস এখানে আসলে এইখানে ল্যামডাটা হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট 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 ডট। ল্যামডা ভ্যালু মড ল্যামডাটা 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ইত্যাদি ইত্যাদি আর ঠিক আছে। এবার ল্যামডার ভ্যালু এইরকমভাবে যদি তুমি ধরো সেই মতো করে তুমি ধর মানে যে এমোগুলোকে পাবে আর কি, মানে এমোগুলোকে জাস্ট রিপ্রেজেন্ট করা হয় তখন হচ্ছে এইটা ধরো তোমার সিগমা, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে ফাই, মানে এরকম সব নোমেনক্লেচার আছে। তাহলে দেখো যে জাস্ট এই যে সিগমা বন, পাই বন, ডেল্টা বন, ফাই বন এই যে বলো সেইটা কিন্তু পুরোটা নির্ভর করে যে তুমি যখন এলসিও করছো করে এক্স্যাক্ট সলিউশনটা করবে ফর দ্য H2 প্লাস সিস্টেম ইউজিং দ্য ইলেকট্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, সেইখানে কিন্তু জাস্ট একটা পার্ট থাকবে যেটা ফাই পার্ট অফ দ্য সলিউশন, যেটা তোমার দেখতে 1/√2π ই টু দি পাওয়ার আই ল্যামডা ফাই এর মতো, যেখানে ল্যামডাটা 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ইত্যাদি ইত্যাদি। মানে এটা ঠিক হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে ফাই পার্টের সলিউশনটা যেমন দেখতে ঠিক সেই টাইপের দেখতে জিনিসটা। এবারে এই মড ল্যামডার ভ্যালুটা তুমি কি অ্যাকচুয়ালি নিচ্ছ, 0 1 2 3 এইসব যখন নিচ্ছ তখন মানে 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 কি বলবো সিম্বল অফ এমো রাদার বলা, সিম্বল অফ এমোগুলো সেই মতো করে সিগমা পাই ডেল্টা ফাই এই ধরনের তোমার নামগুলো আসে। আচ্ছা, এবারে এই আমি যখন সকল মানে এই যে সাই 1 যেটা বলছি যেটা বেসিক্যালি সাই এস, এইটা হচ্ছে তোমার এর করসপন্ডিং ল্যামডাটা হচ্ছে 0 হয়, সেখানে এটাকে তুমি সিগমা বলছো এবং সিগমা জি নাম দিচ্ছ, সিগমা জি, কারণ জিটা আমি অলরেডি বলেছি। আর সাই 2 যেটা বেসিক্যালি সাই এ, এটা তোমাকে নাম দিতে হচ্ছে সিগমা ইউ। তাহলে জি বা ইউ তার মানে তুমি বুঝে গেছো, জিটা হচ্ছে জিরেড টাইপ বা ইনভার্সনের রেসপেক্টে সিমেট্রি আছে, আর ইনভার্সের রেসপেক্টে যদি অ্যান্টি সিমেট্রিক হয় তাহলে সেটা হচ্ছে ইউ টাইপ হলো। আচ্ছা, এবং সিগমা কেন নাম হচ্ছে না, সিগমাটা হচ্ছে যে এর করসপন্ডিং ল্যামডা ভ্যালুটা হচ্ছে তোমার বেসিক্যালি 0, ঠিক আছে, সেইখান থেকে এটা আসে। মানে যদি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে তুমি করতে বা যদি স্ফেরিক্যাল সিমেট্রি থাকবে সেটা এমএল দিয়ে এক্সপ্রেস করা হয়, আর এখানে সিলিন্ড্রিক্যাল তোমার সিমেট্রিটা থাকছে তখন ওটাকে জাস্ট এমএল দিয়ে এক্সপ্রেস না করে ল্যামডা দিয়ে এক্সপ্রেস করতে হয়, এবং মড ল্যামডার ভ্যালুটা কি তার মতো করে তোমার এই জাস্ট নোমেনক্লেচারগুলো আসছে। তো সাই 1 সাই এস এরকমভাবে হলো আর আচ্ছা, আর একটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে যে তোমার একটা স্টার এবং আনস্টারের গল্প একটা থাকে, সেটা জাস্ট তুমি দেখবে পরে কিছু কিছু ক্ষেত্রে যে বন্ডিংগুলোকে স্টার লেখা হয়, অ্যান্টি বন্ডিংগুলোকে এ লেখা হয়, মানে রিফ্লেকশন সিমেট্রি আছে কি নেই তার উপরে নির্ভর করে এই জিনিসগুলোকে করতে হয় আর কি। তাহলে যদি ইফ মানে এমও হ্যাজ reflection symmetry, and MO has reflection symmetry, then it has no star, or if MO has
has no reflection symmetry, then it should be স্টার। তাহলে যে অনেক সময় দেখবে এই বন্ডিংটাকে জাস্ট এমনি লেখা হচ্ছে, অ্যান্টি বন্ডিংটাকে হচ্ছে তোমার স্টার দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এটা আর একটা মানে রিফ্লেকশনের রেসপেক্টে আর কি, আসলে এটা কম ইউজ করা হয় যে বন্ডিংটাকে তোমার এমনি লেখা হলো, অ্যান্টি বন্ডিংটাকে স্টার দেওয়া হলো, স্টার আনস্টার এই ধরনের নোমেনক্লেচারও আছে। এগুলো সব পরে খুব ভালো করে বোঝানো হবে যে মানে আমি যখন আলটিমেটলি শেষে একটা মূলিকান সিম্বল বলে কিছু জিনিস জাস্ট এক্সপ্রেস করবো আর কি, সেখানে স্টার আনস্টারের মানেটা কি। কিন্তু এখন ফর দ্য টাইম বিং আমার যতটুকু লাগবে আমি কুইকলি বলে দিচ্ছি যে জি আর ইউর মানে কি, সিগমা পাই তার মানেটা কি। তাহলে এবারে দেখো, এবারে এটা দাঁড়াচ্ছে তাহলে সাই ওয়ানটা হলো সিগমা জি আর সাই টুটা হলো তোমার সিগমা ইউ, ঠিক আছে? সাই ওয়ানটা হচ্ছে সিগমা জি আর সাই টুটা হচ্ছে সিগমা ইউ, এইটা। আচ্ছা, এবারে যখন তুমি ওই পরবর্তীকালে যখন হাইড্রোজেন মলিকুল বা অন্যান্য ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে তুমি যখন ইলেকট্রনগুলোকে ভর্তি করবে না, তখন এই যে সিগমা জি এবং সিগমা ইউ তাদের বেসিক্যালি তোমাকে সুইটেবল লিনিয়ার কম্বিনেশনটাকে নিতে হবে আর কি। হ্যাঁ, মানে ধরো তুমি আমি জাস্ট সিম্পলি এরকম করে বলছি ব্যাপারটাকে, যে হয়তো হাইড্রোজেন মলিকুল কনসিডার করছো, হাইড্রোজেন মলিকুলের ক্ষেত্রে তুমি দেখলে, আমি হাইড্রোজেন মলিকুলে আসবো পরে আর কি, হাইড্রোজেন মলিকুলে তুমি ক্ষেত্রে দেখলে যে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি সিগমা জি, আর ধরে নাও এইটা হচ্ছে তোমার সিগমা ইউ। তাহলে এই যে সিগমা জি সিগমা ইউ এই নোমেনক্লেচারটা কিন্তু এসেছে তোমার বেসিক্যালি H2 প্লাস মানে ওয়ান ইলেকট্রন সিস্টেম তার এক্সাক্ট এলসিও করার পরে। আর এবারে হাইড্রোজেন মলিকুলের ক্ষেত্রে ধরো আমি কথার কথা বলছি যে এইখানে তোমার দুটো ইলেকট্রন জাস্ট রয়ে গেল, ধরো কথার কথা গ্রাউন্ড স্টেটে, এটা মানে এক্সাইটেড স্টেট হয় এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন থাকবে, তখন তুমি যার ইলেকট্রনিক কনফিগারেশনটাকে লিখতে পারো, মানে গ্রাউন্ড স্টেট ইলেকট্রন কনফিগারেশনটাকে তুমি হয়তো দেখবে এই সিগমা জি টু এরকম ভাবে জাস্ট লিখছো, মানে স্কেমাটিক্যালি। এটা অ্যাকচুয়ালি ভালো করে আমি শেখাবো, মানে এটা নেক্সট ক্লাসে হাইড্রোজেন মলিকুলের ক্ষেত্রে যখন যাবো তখন শেখাবো। এই যে সিগমা জি টু লিখতে লিখছো, মানে এই যে সিগমা জি সিগমা ইউ এই নোমেনক্লেচারগুলো কিন্তু এসেছে তোমার বেসিক্যালি হাইড্রোজেন H2 প্লাস যেটা একটা ওয়ান ইলেকট্রন সিস্টেম, তার জন্য তুমি প্রবলেমটাকে সলভ করছো, সলভ করে তার মতো করে নোমেনক্লেচারগুলো ঠিক হয়ে যাচ্ছে। এবারে তোমার যেমন অ্যাটমিক অরবিটালে ইলেকট্রন ঢোকানোর সময় এই 1s2 2s2 এরকম ভাবে লেখো না, তাহলে অ্যাটমিক অরবিটাল তার মাথায় পাওয়ার হিসেবে তুমি লিখে দিলে যে কতগুলো করে ইলেকট্রন আছে, তাহলে ঠিক একই রকম ভাবে কোনো একটা মলিকুলের এমও ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে গেলে কিন্তু তোমাকে এইরকম ভাবে জিনিসটাকে করতে হয়। সেটা আমি জাস্ট বললাম, এটা পরে আমি আরো ভালো করে আলোচনা করবো। তাহলে কি হলো, আরেকটা জিনিস আমি বললাম যে তোমার কিভাবে নামগুলো করা হচ্ছে, সিগমা পাই ডেল্টা ফাই তার মানেটা কি, জি ইউ তার মানেটা কি, আমি এইটুকু বললাম। আমি মানে আরো অনেক নোমেনক্লেচারের মধ্যে অনেকটা আছে, সেই মলিকুলার টার্ম সিম্বল বলে একটা সেপারেট ক্লাসে আমি তোমাকে সেটাকে শেখাবো, যে মানে আরো আরো দেখবে কোথাও হয়তো দেখবে তোমার মানে মেনি ইলেকট্রন সিস্টেমে যখন তুমি যাবে না, তখন বেশ একটা মানে একটা উদ্ভট টাইপের হয়তো না, মানে ধরো এই এরকম একটা দেখবে সিগমা জি ওয়ান প্লাস এরকম দেখবে হয়তো একটা সিম্বল তুমি দেখতে পাচ্ছ। তাহলে এই ক্যাপিটাল সিগমার মানেটা কি, জি এর মানেটা কি, ওয়ানের মানেটা কি, প্লাসের মানেটা কি, এগুলো সব আলাদা 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 মানে আছে আর কি, সেগুলো আমি পরে আলোচনা করব, ঠিক আছে? সেটা এখন আর এটা বলছি না, আমি জাস্ট শুধু এই H2 প্লাসের কনটেক্সটে বন্ডিং এমোটাকে সিগমা জি বলা হতে পারে, অথবা ওটাকে তুমি চাইলে সিগমা স্টার বলতে পারো, সিগমা বলতে পারো, আর অ্যান্টি বন্ডিংটাকে সিগমা ইউ বলতে পারো, বা তুমি সিগমা স্টার বলতে পারো। তাহলে জি ইউ নোমেনক্লেচারটা আসবে হচ্ছে তোমার ওই জিরেডে বা উনজিরেডে, অর্থাৎ ইনভার্সন সিমেট্রি আছে কি নেই তার বেসিসে। আবার স্টার আনস্টার এই টাইপের জাস্ট কিছু সিম্বল আর কি, সেইগুলো তোমাকে ইউজ করতে হতে পারে রিফ্লেকশন সিমেট্রি আছে কি নেই তার বেসিসে আর কি। সেইটা নিয়ে অত এখন মাথা ঘামাতে হবে না, আমরা মানে একদম মানে মানে কি বলবো, মানে তোমার মানে খুব প্রপারলি আর কি তোমার মানে আসলে এটা মানে এই যে স্টার আনস্টার ব্যাপারটা হচ্ছে এই যে ধরো তুমি যদি এটা তো এই অ্যাক্সিস মানে এই অ্যাক্সিস বরাবর তো মলিকুলটা আছে, মলিকুলার অ্যাক্সিস, তাহলে মলিকুলার অ্যাক্সিসে তুমি যদি পারপেন্ডিকুলার একটা সিগমা এইচ প্লেন নাও, এখানে যদি একটা
সিগমা এইচ প্লেন নাও। তাহলে এখানে দেখো সর্বত্রই প্লাস যেহেতু তাহলে রিফ্লেকশন সিমেট্রিটা এই পার্টিকুলার কেসে আছে, আর এই পার্টিকুলার ক্ষেত্রে রিফ্লেকশন সিমেট্রিটা নেই। রিফ্লেকশন সিমেট্রিটা নেই মানে তুমি ওটাকে স্টার লিখবে, আর রিফ্লেকশন সিমেট্রি আছে মানে সেটাকে তুমি জাস্ট কোনো কিছু লিখবে না। এই যে বলছি ইফ এমও হ্যাজ রিফ্লেকশন সিমেট্রি দেন ইট হ্যাজ নো স্টার। হ্যাঁ, মানে তুমি ধরো এই জন্য সাই ওয়ানটা যেটা বেসিক্যালি সিগমা জি এটাই তুমি লিখলে, আর এখানে সাই টুটা যেটা হচ্ছে তুমি সিগমা ইউ যখন বলছো এটাকে তুমি জাস্ট বলতে পারো, মানে অনেক সময় বলে না, বা সিগমা জি যেটা হচ্ছে তোমার সিগমা ওয়ান এস এরকম ভাবে লেখো, এটাকে তুমি লেখো যে সিগমা ওয়ান এস স্টার লেখো। মানে এই নোমেনক্লেচারটা চলে, তো তোমরা তো করেছো নাকি, সিগমা ওয়ান এস স্টার। মানে এইখানে যখন এই ছবিগুলোকে করছে এটা সিগমা জি যখন বলছো, অথবা সিগমা দেখবো ওয়ান এস তুমি লিখেছো, বা সিগমা ইউ বলেছো, তার মানে সিগমা ওয়ান এস স্টার এরকম ভাবে লেখো। তো তাহলে যে স্টার আনস্টারটা কিভাবে এলো আর জি ইউটা কি করে এলো, আমি এইটুকু শুধুমাত্র বললাম। কিন্তু আমি আবার বলছি, মেনি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে কিন্তু তোমার মলিকুলার টার্ম সিম্বল একটা ইম্পর্টেন্ট পার্ট। অ্যাটমিক টার্ম সিম্বল যেমন হয় তখন মলিকুলার টার্ম সিম্বল আছে, সেই মলিকুলার টার্ম সিম্বলটা আমরা কিন্তু একটা সেপারেট মানে ক্লাসে খুব ভালো করে পড়ব। আচ্ছা, আর কি জিনিস, আচ্ছা একটা জিনিস তুমি একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই যে আমি দেখতে পেলাম যে যেভাবে জাস্ট ফ্ল্যাট এলসিওটা তুমি করেছো, সেই এলসিওতে যে রেজাল্টগুলোকে পাওয়া যাচ্ছে সেই রেজাল্টগুলো কিন্তু তোমার এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে মেলেনি। মানে এলসিও থেকে যেটা পাচ্ছ সেটা এই রেজাল্ট, এক্সপেরিমেন্ট রেজাল্ট এই এর রেজাল্টটা। এবার এটাকে লোকে মডিফাই করার চেষ্টা করবে। তাহলে এবারে মডিফাই করার একটা রাস্তা হচ্ছে এরকম, মডিফিকেশনটা হচ্ছে এরকম, তুমি জাস্ট ইনস্টেড অফ ইউজিং জেড ইউজ জেড এফেক্টিভ। দেখো জাস্ট শুধু হাইড্রোজেন অ্যাটম, তার ক্ষেত্রে তুমি জাস্ট নিউক্লিয়াসের সঙ্গে ইলেক্ট করে শুধুমাত্র অ্যাট্রাকশনটাই আছে, তুমি জাস্ট প্রোটনের জন্য জেডটাকে ওয়ান ধরে তুমি কাজ চালাও। এবারে এক্ষেত্রে এটা দাঁড়াচ্ছে যে তোমার যে হাইড্রোজেন অ্যাটম থেকে কিন্তু জিনিসটা সরে গেছে। এখানে একটা হাইড্রোজেন অ্যাটমে যেমন একটা ইলেকট্রন থাকে, এখানে কিন্তু আরেকটা প্রোটন থেকে যাওয়ার জন্য একটা প্রোটন রিপালশন হচ্ছে। রিপালশন হয়ে যাওয়ার জন্য তোমার অ্যাকচুয়ালি জেডটা সেটাকে তুমি একটা প্যারামিটার হিসেবে ইউজ করতে পারো, সেটা হচ্ছে জেড এফেক্টিভ। তাহলে জেড এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ that can act as a parameter in linear variation principle. লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল তুমি জানো যে যদি তুমি প্যারামিটার ইন্ট্রোডিউস করতে পারো, এবার সেই তাহলে এনার্জি ফাংশনালটা আলটিমেটলি সেই প্যারামিটারের উপরে ডিপেন্ড করবে। প্যারামিটারের উপরে যদি ডিপেন্ড করে যায়, তাহলে সেই প্যারামিটারের টার্মসে তুমি যদি এনার্জিটাকে মিনিমাইজ করো তাহলে তোমার কিছুটা সুবিধা হতে পারে। তার মানে যেটা কথা যে এইটা ধরা মানে হচ্ছে তুমি সাই এটাকে চুজ করো এইরকম ভাবে, এই 1/√π যেমন থাকে। আচ্ছা, এবার জেড এফেক্টিভ টু দি পাওয়ার 3/2, আমি অ্যাটমিক ইউনিটে বলছি, কিন্তু e⁻⁻ জেড এফেক্টিভ বাই হচ্ছে তোমার আর, মানে 1s অরবিটালটা কত হয়, মানে এমনি সাই 1sটা কেমন দেখতে হয়, 1/√π z/a0 টু দি পাওয়ার 3/2 e⁻⁻r/a0। তো হাইড্রোজেন লাইক সিস্টেম হলে হচ্ছে zr/a0। তো আচ্ছা, এবার আমি জাস্ট প্রোটনের জন্য z=1 বলে দিয়েছিলাম, হাইড্রোজেনের জন্য, আর অ্যাটমিক ইউনিটে যখন করছিলাম a0টাকে জাস্ট 1 ধরে নেওয়া হয়েছিল। সেই জন্য বেসিক্যালি আমরা যেটা দিয়ে স্টার্ট করেছিলাম সেটা 1/√π e⁻⁻r এরকম একটা জায়গা দিয়ে স্টার্ট করেছিলাম। ও সরি, এটা r/a0, এটা rটা উপরে থাকবে, সরি। আর এটা তোমার উপরে থাকবে এটা। হ্যাঁ, তাহলে আমরা যেটা করেছিলাম যে আগে একদম 1s অরবিটাল ধরে নিয়েছিলাম, 1s অরবিটালের জেডটা জাস্ট 1 হয়ে গিয়েছিল হাইড্রোজেনের জন্য, আর অ্যাটমিক ইউনিট হচ্ছে a0টাকে 1 ধরে নিয়েছিলাম, ধরে নিয়ে তুমি জাস্ট এরকম একটা জায়গা থেকে স্টার্ট করেছিলে 1/√π e⁻⁻r এরকম একটা জায়গা দিয়ে স্টার্ট করেছিল। এখন তার বদলে আমি কি করছি, জেডটাকে জেড এফেক্টিভ দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, 1/√π জেড এফেক্টিভ টু দি পাওয়ার 3/2 e⁻⁻ জেড এফেক্টিভ r। ঠিক একই রকমভাবে সাই বিটা, এটা হচ্ছে 1/√π জেড এফেক্টিভ টু দি পাওয়ার 3/2 e⁻⁻ জেড এফেক্টিভ ইন্টু rb। এটা দিয়ে স্টার্ট করো, তার স্টার্টিং পয়েন্ট, তাহলে স্টার্ট করো এইটা দিয়ে। এবার তারপরে তুমি যেটা করছো, সাই যেটা তুমি লিখবে
এদের লিনিয়ার কম্বিনেশন তুমি নেবে, সিএসআইএ প্লাস সিবি সাইবি, এটা করবে, করে তারপর লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল করো, আগে যেমন করে করা হয়েছে এইরকম করে লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল করো। আচ্ছা, লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল করলে আলটিমেটলি যে তোমার এনার্জি ফাংশনাল যেগুলো বেরোচ্ছে, সেটা মানে ই যেটা আলটিমেটলি বলবো ইটা, এটা কি হবে, ইটা কিন্তু তোমার অ্যাজ এ ফাংশনস অফ জেড এফেক্টিভ এইভাবে বেরোবে। মানে তুমি যেমন করে লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল করো, তুমি করবে, করে এই যে জেড এফেক্টিভ একটা প্যারামিটার হিসেবে কাজ করতে বলে, এটা তোমার বেরোবে। এবারে তুমি করো ডেলি বাই ডেল জেড এফেক্টিভ, এটাকে তুমি 0 করো, ঠিক আছে, এটা তুমি 0। তাহলে 0 করবে কেন না, তোমার ইন্টেনশন হচ্ছে এনার্জিটাকে মিনিমাইজ করা, ঠিক আছে। তো এনার্জিটাকে যদি মিনিমাইজ তুমি করতে চাও, তাহলে এইখান থেকে তুমি দেখবে যে জেড এফেক্টিভের অ্যাকচুয়ালি ভ্যালু যেটা বেরোবে সেইটা হচ্ছে 1.24 বেরোবে। এমনিতে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে তুমি জেডটাকে 1 ধরে স্টার্ট করেছিলে, কিন্তু অ্যাকচুয়ালি যদি জেডটাকে জেড এফেক্টিভ করে ওটাকে একটা প্যারামিটার হিসেবে তুমি চুজ করো, করে লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপালের যে নর্মাল রুল আর কি, সেখানে তুমি এনার্জিটাকে তুমি জাস্ট এই প্যারামিটারের রেসপেক্টে ডেরিভেটিভ করবে, করে 0 করবে, করে এনার্জিটাকে মিনিমাইজ করতে চাইবে। তাহলে যে জেড এফেক্টিভ ভ্যালুর জন্য তোমার বেসিক্যালি এর ভ্যালুটা মিনিমাম হয়, সেই জেড এফেক্টিভ হচ্ছে 1.24। আচ্ছা, এইটাকে কাজে লাগিয়ে তুমি যদি করো, তাহলে দেন তুমি যেটা পাবে যে আর ইকুইলিব্রিয়ামের নতুন একটা ভ্যালু পাবে, আর ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জির একটা নতুন তুমি ভ্যালু পাবে। দেখা যাচ্ছে আর ইকুইলিব্রিয়ামের ভ্যালুটা এখন দাঁড়াচ্ছে তোমার 2.02 অ্যাটমিক ইউনিট, মানে হচ্ছে তোমার 1.07 অ্যাংস্ট্রম দাঁড়াচ্ছে। আর ডি ইকুইলিব্রিয়াম যে ভ্যালুটা, এই ডি ইকুইলিব্রিয়াম ভ্যালুটা হচ্ছে তোমার ওই 2.35 ইলেকট্রন ভোল্ট, এটা তোমার দাঁড়াচ্ছে। তাহলে দেখো এক্সপেরিমেন্টাল রেজাল্টটা তোমার আর ইকুইলিব্রিয়ামটা এক্স্যাক্টলি প্রায় মিলে গেল। তুমি এক্সপেরিমেন্টাল ভ্যালুটা দেখো, এই 1.06 এর বদলে এখানে 1.07 বেরিয়েছে, কিন্তু ইকুইলিব্রিয়াম বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা এখনো ঠিক করে মেলেনি আর কি, ঠিক আছে। এইটা তো সেইটা একটা পসিবিলিটি যে তোমার একটা ইমপ্রুভমেন্ট হলো, যে তোমার জেডটাকে তুমি জেড এফেক্টিভ দিয়ে যদি তুমি রিপ্লেস করো, তাহলে সাম কাইন্ড অফ মডিফিকেশন তুমি পেতে পারো, সেটা হচ্ছে এইটা। এবং এই মডিফিকেশনটা তোমার কিন্তু করা হয়। আচ্ছা, তারপর যে মডিফিকেশনটা তুমি করতে পারো, মডিফিকেশন হচ্ছে তুমি জাস্ট H2 প্লাসটা পিওর অ্যাটমিক অরবিটাল টেক পার্ট করছে না ভেবে তুমি ধরতে পারো একটা হাইব্রিডাইজ অরবিটাল তোমার বেসিক্যালি টেক পার্ট করছে। তো হাইব্রিডাইজেশন মানে 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 ওয়ান ক্যান টেক হাইব্রিডাইজড অরবিটাল, হাইব্রিডাইজড অ্যাটমিক অরবিটাল আছে, হাইব্রিডাইজড অ্যাটমিক অরবিটাল অ্যাজ দ্য স্টার্টিং ফাংশন। মানে আমি যেমন এখানে তোমার মানে সেই 1s অরবিটালই ধরছি, শুধু জেডটাকে পাল্টাতে আছে জেড এফেক্টিভ দিয়ে। তার বদলে কেউ বলতে পারে যে না ঠিক আছে, আমি একটা হাইব্রিডাইজ অরবিটাল ব্যবহার করবো। আচ্ছা, এই পার্টিকুলার কেসে তোমার হাইব্রিডাইজ অরবিটাল নেওয়া মানে হচ্ছে তুমি হয়তো ঠিক আছে, মানে এনার্জি যদি খুব কাছাকাছি নাও হয়, কিন্তু এসপি হাইব্রিডাইজেশন তুমি হয়তো ইউজ করতে পারো, যেহেতু মলিকুলটা লিনিয়ার আর কি, তাহলে এক রকমের হতে পারে। এছাড়া আরো যে সমস্ত জিনিসগুলো করতে হয় আর কি, মানে তোমার কোরিলেশন ইনকর্পোরেট বা রেজোনেন্স তুমি ইনকর্পোরেট করতে পারো, ইত্যাদি ইত্যাদি আর কি। মানে তোমার আর একটা যেটা করতে পারতাম সেটা হচ্ছে যে তুমি মানে আচ্ছা, টাইম ডিপেন্ডেন্ট পার্ট ধরে কোনো খুব বেশি লাভ নেই, মানে তাতে তোমার এনার্জিটা একই বেরোয়। যাকে মানে একটা বিভিন্ন রকমের মডিফিকেশন আরো আছে, মানে আমি পরে আরো অনেক রকম মডিফিকেশন করবো, সেটা সেই জিনিসটা আসলে কমপ্লিকেটেড হয়ে যাবে। মানে ইলেকট্রন কোরিলেশনটা ইনকর্পোরেট করার জন্য রেজোনেন্স কন্ট্রিবিউশন হ্যানা টানা এইসব ব্যাপারগুলো আবার সব আছে আর কি। মানে সেগুলো পরে মানে রেজোনেন্স এই কনসেপ্ট আসলে এটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরির কনসেপ্ট বলে এখানে আমি জাস্ট এটা ইউজ করছি না, মানে রেজোনেন্স ইনকর্পোরেট করেও তোমার জিনিসটাকে আরো বেটার করা যেতে পারে। তাহলে দেখো, তাহলে আমি আজকে যে কাজটা করলাম, আজকে খুব যে এফেক্টিভলি মানে আমি খুব অঙ্ক টঙ্ক কষে অনেক কিছু করেছি সেরকম নয়। তাহলে আজকে মূলত যে জিনিসগুলোতে মানে মানে কনসেন্ট্রেট করা হয়েছে সেটা আমি একটুখানি বলি। যে তোমরা ধরো অঙ্ক টঙ্ক না করে যখন তুমি H2 প্লাসের জন্যে লিনিয়ার কম্বিনেশন অ্যাটমিক অরবিটাল বা মলিকুলার অরবিটাল থিওরি পড়ো,
তখন কতগুলো জিনিস তুমি অটোমেটিক্যালি জানো। হয়তো এনার্জি এক্সপ্রেশনটা হয়তো এরকম মনে টনে থাকে না, কিন্তু এই যে নর্মালাইজ এমোগুলো, নর্মালাইজ এমো এইটা এইটা, এই দুটো এমো তোমার মনে থাকে। আচ্ছা, এনার্জি হয়তো তোমার মানে সেটা আগের দিন বলেছিলাম, এনার্জির হয়তো আমি যে টাইপের এপসাইলন এপসাইলন এ বি এর টার্মসে এনার্জিটাকে লিখেছি সেই রকমভাবে না করলেও তোমার এইভাবে যে এনার্জি এক্সপ্রেশনগুলো থাকে সেগুলো তোমার মনে থাকে করে। এরকম একটা ছবি তুমি হয়তো দেখে থাকতে পারবে যে ইটুটা সেটা কোনো মিনিমা দিয়ে যাচ্ছে না, অর্থাৎ সে বন্ডিং রিপ্রেজেন্ট করছে না, ই1টা মিনিমা দিয়ে যাচ্ছে, মানে সে একটা বন্ডিং রিপ্রেজেন্ট করছে। এবং এটাও তুমি নিশ্চয়ই দেখবে যে H2 প্লাসের ক্ষেত্রে তুমি যদি এটা করো, মানে H2 প্লাসের ক্ষেত্রে যদি তুমি কি বলবো, মানে যদি লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল বা মলিকুলার অরবিটাল থিওরি করো, আর ইকুইলিব্রিয়াম এবং ডি ইকুইলিব্রিয়াম ভ্যালু বের করো, তার সঙ্গে এক্সপেরিমেন্টাল ভ্যালু যে কি ডিফারেন্সেস সেটা তুমি জানো। আর এছাড়া ছাড়া কতগুলো জিনিস জাস্ট একটুখানি বুঝে নেওয়া দরকার বলে আমার মনে হলো। সেটা হচ্ছে এই যে যদি তুমি ওভারল্যাপটাকে জিরো করতে, তাহলে তুমি দেখতে পাবে বন্ডিং এমোটা যতটা স্টেবিলাইজ হচ্ছে, অ্যান্টি বন্ডিং এমোটা এক্স্যাক্টলি ততটা ডিস্টেবিলাইজ হচ্ছে। কিন্তু বাস্তবে ওভারল্যাপ ইন্টিগ্রালে একটা নন জিরো ভ্যালু আছে, সেই জন্য যেটা ইম্পর্টেন্ট যে বন্ডিংটা যতটা স্টেবিলাইজ হবে অ্যান্টি বন্ডিংটা তার থেকে বেশি ডিস্টেবিলাইজ হবে। এটা একটা জায়গা, এটা একটুখানি বোঝার দরকার। মানে তোমার বেসিক্যালি ধর এই নিচের পার্টটা কিন্তু 1 হতো, তাহলে এই ভ্যালুটা যতটা নিচে হতো এটা 1+1 হয়ে যায়, নিচটা অ্যাজিব যেন একটু উপরে উঠে গেল। মানে এটা ধরো আগে ছিল হয়তো এইখানে ছিল, আর এইটা হয়তো এখানে ছিল, মানে সমান সমান ছিল হয়তো, মানে এইগুলো মানে যখন তোমার এসটা 0 আর কি, এইটা এই ভ্যালুটা একটু উপরে উঠে গেল, এইটা মানে মানে উপরে উঠে গেল, মানে আমি উল্টো দিক দিয়ে বলতে গেলে এইখান থেকে জিনিসটা যতটা নিচে নেমেছিল তার জন্য উপরে উঠে গেল, আর এই ভ্যালুটা সে আবার কিছুটা উপরে উঠে গেল। সেখানে এইটা বেসিক্যালি যতটা স্টেবিলাইজ হয়েছে এটা কিন্তু তোমার তার তুলনায় বেশি ডিস্টেবিলাইজ হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। সেই জন্য তোমার যেটা মানে এমনিতে আঁকার সময় এরকম একটা কেমন একটা ইচ্ছা কেন থাকে যে এটা যতটা নামাবো এখানে ততটা উপরে তুলবো যাতে করে সিমেট্রিক জিনিসটাকে দেখতে হয়, বাস্তবে কিন্তু তার নয়। এটা একটা পয়েন্ট যেটা আলোচনা করেছি আমরা। আর এছাড়া বন্ডিংটা তুমি দেখতে পারো প্রবাবিলিটি ডেনসিটিটা। প্রবাবিলিটি ডেনসিটি যখন ψ1 বা সিমেট্রিক বা সিগমা জি, তার ক্ষেত্রে দুটো নিউক্লিয়াসের মাঝে প্রবাবিলিটি ডেনসিটিটা বাড়ছে আর এর ক্ষেত্রে কমে যাচ্ছে, মানে তোমার অ্যান্টিবন্ডিং যে এমোটা আর কি তার ক্ষেত্রে জিনিসটা কমে যাচ্ছে, সেটা একটু দেখা। আচ্ছা, বন্ড অর্ডার, সেইখান দিয়ে কখন বন্ড তৈরি হয় কখন বন্ড তৈরি হয় না সেইগুলো একটা গল্প। জিইউ নোমেনক্লেচারটা তুমি জাস্ট বুঝেছো। আচ্ছা, স্টার আর আনস্টার সেই নোমেনক্লেচারটা তুমি বুঝেছো। আচ্ছা, এবার সিগমা পাই ডেল্টা ফাই এই নোমেনক্লেচারগুলো কেমন করে এসেছে সেটার একটা মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আমি এটা। আচ্ছা, এবারে তুমি জাস্ট এলসিওটা তুমি যদি মডিফাই করো তাহলে কেমন করে মডিফিকেশনগুলোর স্কিমগুলো কি কি হতে পারে আর কি, সেইটা নিয়ে জাস্ট 2-4টে কথাবার্তা এখানে বলা হয়েছে আর কি। ঠিক আছে, সেটা একটুখানি বুঝে নেওয়ার দরকার আছে। দেখো, এই আমার মনে হয় যে H2 প্লাসের ক্ষেত্রে যে এমওটা সেই পার্টটা আমরা বলে দিলাম আর কি। তাহলে আমরা নেক্সট ক্লাসে যে কাজটাকে করব, এটা আমি ভেবেছিলাম যে আজকে হয়তো শুরু করে ফেলতে পারবো, এটা করলাম না। মানে আগের দিনের ক্লাসটা আর আজকের ক্লাসটা দুটোকে তুমি কম্বাইন ওটাকে ভাববে, যেটা হচ্ছে H2 প্লাসের ক্ষেত্রে এলসিওটাকে করা হলো। আগের দিন আমি জাস্ট অঙ্কের জায়গাটাই মূলত কনসেন্ট্রেট করেছিলাম, আজকে সেইখান থেকে জাস্ট কোয়ালিটিভলি কিছু ইন্টারপ্রিটেশন করা আর কি, সেগুলোকে একটুখানি দেখার দরকার আছে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমি যেটা করব এমও থিওরি, এমও ট্রিটমেন্ট ফর H2 প্লাস। মানে নেক্সট ক্লাস মানে হচ্ছে আজকেই সন্ধ্যাবেলা, মানে নেক্সট ক্লাস মানে হচ্ছে মানে টুডে অ্যাট 7:30 PM। ঠিক আছে, তো এই ক্লাসে আমি যেটা করবো যে এমও ট্রিটমেন্ট ফর H2 মলিকুল আমি কনসিডার করবো এই পার্টটা। ঠিক আছে, তাহলে তখন তুমি দেখবে আরো 2-1টা ইম্পর্টেন্ট জায়গা খুব দরকার, যেগুলো নেট বা আরো অনেক কম্পিটিটিভ এক্সামে পড়ে, সেটা দেখতে পাবে। তো দেখো, তাহলে মোটামুটি ভাবে আমরা যেটা বলেছি সেখানে কারো কোনো অসুবিধা আছে না? আজকে কত নম্বর ক্লাস বললে? 7 নম্বর না 8 নম্বর বলে, তাই তো? 7 স্যার। 7 স্যার। হ্যাঁ, দেখো মানে যা বলেছি ব্যাপারগুলো পরিষ্কার তো, এগুলো তো জানা জিনিস কিছুটা।